আচ্ছা, তো এর আগের ক্লাসে টিডিএস এআইটি এগুলো সব কমপ্লিট হয়েছে, এখন এই সিলেবাসের এটাও বাকি, এটাও একটা বড় অংশ রিটার্ন, এটার উপরে কোশ্চেন থাকে, বিশেষ করে আপনাদের যদি এমসিকিউতে পরীক্ষা হয় তো এখান থেকে কোশ্চেন মাস্ট, বুঝছেন? তো সেই জন্য আজকে আমরা রিটার্ন দেখি, এই জন্য এটা শুরু করার আগে কিন্তু একটু জিজ্ঞেস করে নিচ্ছি যে এটা কি আগে পড়ানো হয়েছে কিনা, না হওয়ারই কথা, যেহেতু আমরা সিরিয়ালি যাচ্ছি, টেস্ট অফ ইনকাম দিয়ে শুরু করছি, তারপরে আমরা সেট অফ ক্যারি ফরওয়ার্ড, তারপরে সেট আপও তো পড়ানো হয়েছে তাই না? সেট আপ এন্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। না স্যার, পড়ানো হয়নি এটা। না স্যার। আচ্ছা, ঠিক আছে, তো ওই ওই সেট আপ হবে, তারপরে রিটার্ন হবে, এগুলো সবই আজকে হবে, যেগুলো থেকে বেশিরভাগ এমসিকিউ থাকে। তো ঠিক আছে, আমরা দেখি রিটার্নের নাম তো আপনারা শুনছেন, তো যে প্রেজেন্টেশন আমরা এখন দেখাচ্ছি তার ভিতরে মোটামুটি এইগুলো কিন্তু কভার করবে, এই যেগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এগুলো প্রথমেই দেখি যে রিটার্ন কি। তো রিটার্ন হচ্ছে একটা ফর্ম এবং এটা প্রেসক্রাইবড বাই দি এনবিআর। তো এনবিআর এর প্রেসক্রাইবকৃত একটা ফর্ম, যে ফর্মটা আপনি ইনকাম ট্যাক্সের 2 নম্বর বইয়ে পাবেন, রুলের বইটাতে পাবেন। তো ফর্মটা প্রেসক্রাইব করা আছে রুল 24 এ, রিটার্ন ফর্ম। আর রিটার্নের সাথে আরো দুইটা স্টেটমেন্ট থাকে, বিশেষ করে ব্যক্তির ক্ষেত্রে, একটা হলো ওয়েলথ স্টেটমেন্ট আর একটা হলো লাইফস্টাইল স্টেটমেন্ট। তো ওই দুইটার জন্য আলাদা রুল এখানে দেখতেই পাচ্ছেন, যে রুল 25 এবং রুল 25 ওই দুইটাতে আবার ওই দুইটা স্টেটমেন্টও মানে প্রেসক্রাইব করা আছে। তো ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই তিনটা সমেতই হলো একটা ফর্ম, যে ফর্মটাতে আসলে সত্যিকার অর্থে 3 in 1, 3 in 1 মানে একের ভিতরে 3। একের ভিতরে তিনটা কি কি, একটা হলো রিটার্ন, 2 নম্বরে হলো ওয়েলথ স্টেটমেন্ট, আর 3 নম্বরে হলো লাইফস্টাইল স্টেটমেন্ট। এই তিনটা ফর্মের সমন্বয়ে কিন্তু একটা ব্যক্তি রিটার্ন ফর্ম, যে রিটার্ন ফর্মটাকে আমরা মোটামুটি সবাই চিনি। এখন যদি আসি আমরা যে রিটার্ন ফর্ম কত প্রকার ও কি কি, তো সেইখানে আমরা দেখতে পাবো যে রিটার্ন ফর্ম মোটামুটি 5 প্রকার। 5 প্রকারের ভিতরে আপনার ব্যক্তিরই হচ্ছে 2 প্রকার। ব্যক্তি করদাতার জন্য হচ্ছে বেসিক্যালি আইটি 11 গ 2016, ওই ফর্মটাই মানে পপুলার, ওই ফর্মটাই সবাই ব্যবহার করে। আর একটা ফর্ম আপনার 2020 সালের ফাইন্যান্স অ্যাক্টে মাধ্যমে করা হয়েছে, সেটা হলো আইটি 11 ঘ 2020, নামকরণটা এরকম। ওইটা হলো এক পাতার একটা রিটার্ন ফর্ম। এবং বলতে পারেন তাইলে ব্যক্তির যদি 2টা রিটার্ন ফর্ম হয় 2 ধরনের, কোনটা কার জন্য প্রযোজ্য? সেটা হলো 1 নম্বর ফর্ম, যেটা ওটা তো সবার জন্য প্রযোজ্য। 2 নম্বর ফর্মটা শুধুমাত্র যাদের ইনকাম কম তাদের জন্য আর কি, মানে ইনকাম বলছে যে 4 লাখ টাকা পর্যন্ত যাদের ইনকাম, ইনকাম মানে করযোগ্য আয়, ট্যাক্সেবল ইনকাম, এবং সম্পদ যাদের 40 লাখ টাকার মধ্যে, তো তারা চাইলে এই সিম্পল রিটার্ন ফর্মটা ব্যবহার করতে পারে। এই আর যদি ইনকাম 4 লাখ টাকার বেশি হয় বা সম্পদ 40 লাখ টাকার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ওই দ্বিতীয় ফর্মটা ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ওই 1 নম্বর ফর্মটাই ব্যবহার করতে হবে। এই তো এইটা গেল ব্যক্তি করদাতার ক্ষেত্রে যে ফর্ম, আর হলো কোম্পানি করদাতার ক্ষেত্রে হলো আইটি 11 ঘ 2016। আর 3 নম্বরে হচ্ছে যে ব্যক্তি এবং কোম্পানি বাদে বাকিদের জন্য হচ্ছে আইটি 11 চ 2016। তার মানে বলতে পারেন যে ব্যক্তি বুঝলাম, কোম্পানি বুঝলাম, তো ব্যক্তি এবং কোম্পানি বাদে আর থাকে কি? থাকে সিএ ফার্ম মানে পার্টনারশিপ ফার্ম, তারপরে এনজিও, তো এরকম আর কি, মানে তাদের জন্য হচ্ছে ওই 3 নম্বর ফর্মটা।
তারপরেও বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, যেমন বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো ফাউন্ডেশন আর কি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তাদের জন্য এই 3 নম্বর ফর্মটা প্রযোজ্য। তো সব এনজিও গুলো কিন্তু 3 নম্বর ফর্মটা ব্যবহার করে। সব সিএ ফার্ম যেগুলো পার্টনারশিপ ফার্ম, তাদের জন্য 3 নম্বর ফর্মটা। 3 নম্বর মানে হলো আইটি 11 চ 2016। আর এর বাইরে একটা ফর্ম আছে স্পট অ্যাসেসমেন্ট, এটা বাস্তবে এখন নাই, আইনে আছে। সেটা হলো যে স্পট অ্যাসেসমেন্ট আমরা পড়াবো নেক্সট ক্লাসে দেখি। তো সেইখানে আমরা দেখবো যে অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি। তার ভিতরে স্পট অ্যাসেসমেন্ট নামে একটা অ্যাসেসমেন্ট আছে, সেটা হলো যে ডিসিটি স্বয়ং স্পটে চলে যায়। স্পটে মানে যেখানে নতুন নতুন করদাতা গজায় ওঠে, সেইখানে নতুন নতুন মার্কেট গজায় ওঠে, সেইখানে চলে যায়। তো চলে গিয়ে তাদেরকে ভুলাইয়া ভালাইয়া বুঝাইয়া তাদেরকে মানে রিটার্ন দেওয়া, ট্যাক্স দেওয়াতে উদ্বুদ্ধ করে। তো তখন বললো যে তাদের এত জটিল ফর্ম নিয়ে গেলে তো তারা বিগড়ে যায়, তারা তো এটাতে খুব একটা ইয়ে পায় না, আগ্রহ পায় না। ফলে তাদের জন্য আবার এনবিআর থেকে একটা ছোট্ট ফর্ম, মানে খুবই সহজবোধ্য একটা ফর্ম আর মানে রেডি করছে, যাতে তারা মানে ইয়ে হয়, সায় দেয় বা তারা এটাতে পছন্দ করে বা এটাতে আসলে আগ্রহ প্রকাশ করে এই আর কি। এই জন্য বাট বাস্তবে স্পট অ্যাসেসমেন্টই নাই এখন। তো ফলে হয় কি এই ফর্মটাও এরকম এখন কাজের না। ঠিক আছে, তাহলে ফর্ম প্রথমে আমরা দেখলাম যে রিটার্ন কি, রিটার্ন কথাটার মানে কি। তার মানে দেখলাম যে রিটার্ন হচ্ছে একটা আসলে ফর্ম, এবং এখন আমরা দেখতেছি যে সেই রিটার্ন ফর্ম কত প্রকার ও কি কি, সেখানে সেইটা বিস্তারিত আলোচনা করা হবে। এখন আসেন যে রিটার্ন কাকে কাকে দিতে হয়। তো আমি কিভাবে বুঝবো যে আমাকে কি এবারে রিটার্ন দিতে হবে ইত্যাদি। তো সেইটা যদি আমরা দেখি তাহলে প্রথমেই আসে, যদি কারোর ইনকাম যদি 3 লক্ষ টাকার উপরে হয়, ইনকাম বলতে কিন্তু এখানে ট্যাক্সেবল ইনকাম মানে করযোগ্য আয় বা টোটাল ইনকাম আমরা যাই বলি না কেন। তো কারোর যদি করযোগ্য আয় 3 লক্ষ টাকার অধিক হয় বা মেয়েদের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকার অধিক হয়, তাহলে অবশ্যই তাকে রিটার্ন দিতে হবে। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বরে একটা কথা বলা আছে, কিন্তু এটারও এখন আর তাৎপর্য নাই 2 নম্বর কথাটার। সেখানে বলা আছে যে যদি কোনো ব্যক্তির এবারের করযোগ্য আয় না থাকে, কিন্তু বিগত 3 বছরের 1 বা একাধিক বছরে যদি তার করযোগ্য আয় থেকে থাকে এবং সে রিটার্ন দিয়ে থাকে, ট্যাক্স দিয়ে থাকে, তাহলে এবারে তার ইনকাম করযোগ্য না হওয়া সত্ত্বেও তাকে রিটার্ন দিতে হবে। কথার কথা, ধরেন এক ভদ্রলোক রিটায়ার করছে। তো রিটায়ার করার কারণে তার গত বছর তো ভালো ইনকাম ছিল, ট্যাক্স দিছে, রিটার্ন দাখিল করছে, কিন্তু এখন তার পেনশন ছাড়া আর কোনো ইনকাম নাই এই বছরে। তো এখন সেই পেনশনও তো তার একেবারে অনেক কম, ধরেন 1,82,000 টাকা, এবং সেটাও পেনশন সম্পূর্ণ করমুক্ত, করযোগ্য না। তো করযোগ্য আয় তার মানে ধরেন খুচরা খাচরা কোনো করযোগ্য ব্যাংক ইন্টারেস্ট এটা সেটা মিলে সেটাও ধরেন 3 লাখ টাকার অনেক নিচে। এখন কোশ্চেন হলো যে তাকে কি রিটার্ন দিতে হবে? উত্তর হলো ইয়েস, তাকে রিটার্ন দিতে হবে। কেন দিতে হবে? দিতে হবে যেহেতু বিগত 3 বছর মানে আগের 3 বছরের যে কোনো 1 বছর বা একাধিক বছরের যদি সে ট্যাক্স দিয়ে থাকে, মানে করযোগ্য আয় থেকে থাকে, তাহলে এবছরও তাকে অ্যাটলিস্ট রিটার্নটা দিতে হবে, ভয় নাই, ট্যাক্স দিতে হবে না। কিন্তু যেহেতু ইনকাম তার বিলো ট্যাক্সেবল মানে 3 লাখ টাকার নিচে, এই কারণে হয়তো তাকে রিটার্ন দিতে হবে আইনের কারণে, কিন্তু তাকে ওই ভয় নাই যে তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে, সেই ধরনের কোনো ভয় নেই। ঠিক আছে, এটা গেল 2 নাম্বার। স্যার এই ক্ষেত্রে ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন হবে, মানে কত টাকা দিতে হবে? কয় কি আমি কই কি আর আপনি বলেন কি? আমি আস্তে আস্তে পড়াচ্ছি, ওই ভয় নাই। আপনি কি শুনতেছেন আমার কথা? আমি স্যার পড়াচ্ছি আমি কি আর একটু আপনি বলতেছেন আগে কি? জয়েন করেছি তো এজন্য। না না, আপনি তো মানে আমি বললাম কি আর সাথে সাথে আপনি কি কোশ্চেনটা করলেন? এটা তো সবাই শুনতেছে আর হাসতেছে। আমি এইমাত্র পড়াইলাম যেটা, সাথে সাথে আপনি কোশ্চেনটা করলেন। কি পড়াইলাম? যে ওই ভয় নাই,
তার ইনকাম যেহেতু 3 লক্ষ টাকার কম, তাকে হয়তো আইনের কারণে রিটার্ন দিতে হচ্ছে, কিন্তু ওই ভয় নাই যে তাকে ট্যাক্স দিতে হবে, ইভেন তাকে মিনিমাম ট্যাক্সও দিতে হবে। সাথে সাথে আপনি কোশ্চেন করলেন যে স্যার তাহলে ট্যাক্সের হিসাবটা স্যার কিরকম হবে, কত টাকা কি হিসাব? যেখানে ট্যাক্সই দিতে হবে না সেখানে ট্যাক্সের হিসাব কেন করতে হবে আমাকে? আমাকে তো রিটার্নটা ফিল আপ করতে হবে বলছি। আমি কিন্তু একটা কথা মনে রাখবেন, আজকে যে ক্লাস আমাদের, আজকে বৃহস্পতিবার, আজকে আপনাদের প্রথম যে সেশনে ক্লাস নিচ্ছি, আমি ইনকাম ট্যাক্সটা নিচ্ছি না এখন। বলতে পারেন স্যার আপনি না ইনকাম ট্যাক্সের ক্লাস নেন, তাহলে আমাদের কিসের ক্লাস নিতেছেন এখন? এখন নিতেছি রিটার্নের ক্লাস। তাহলে রিটার্নের ক্লাসের কোন অংশ পড়াচ্ছি? পড়াচ্ছি হলো যে কাকে কাকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করিতে হইবে, কাকে কাকে ট্যাক্স দিতে হবে ওটা পড়াচ্ছি না। তা আমি পড়াচ্ছি রিটার্ন, আর আপনার মাথায় গিয়ে যদি সরি hit স্যার, করে। আমি শুরু থেকে জয়েন করতে পারিনি, আমি মাত্র জয়েন করেছি তো এই জন্য স্যার। না, আপনি ছাড়াও যদি অন্যদের মাথায় গিয়ে হিট করে ট্যাক্স ট্যাক্স, রঞ্জন স্যার খালি ট্যাক্স ট্যাক্স ট্যাক্স, এই ভুল করলেন কিন্তু। রঞ্জন স্যার আজকে রিটার্ন রিটার্ন রিটার্ন, নট ট্যাক্স ট্যাক্স ট্যাক্স, বুঝছেন? রিটার্ন এক জিনিস, ট্যাক্স আর এক জিনিস। রিটার্ন হচ্ছে একটা ফর্ম ফিল আপ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। না মানে খারাপ লাগছে কেন, কেবল শেষ করছি যে ভদ্রলোকের ইনকাম যদি 3 লক্ষ টাকা কম হয় হয়তো রিটার্ন দিতে হবে, তাকে ওই ভয় নাই যে তাকে কোনো ট্যাক্স দিতে হবে। সাথে সাথে বললো তাহলে ট্যাক্সের হিসাবটা স্যার কেমন হবে? সেই জন্য বলছি ট্যাক্সের হিসাবই তো হবে না, ট্যাক্সই তো দিতে হবে। আচ্ছা যাই হোক, এটা গেল। যে কথা বলতে চাচ্ছিলাম, মোর কোশ্চেনটা করে ফেলছেন ফাঁকে। 2 নাম্বারটা বলতেছি বটে যে 3 বছর যদি এরকম পর পর কারোর নীল ইনকাম মানে বিলো ট্যাক্সেবল বিলো ট্যাক্সেবল বিলো ট্যাক্সেবল এরকম যদি প্রিভিয়াস 3 বছর হয়, ন্যাচারালি 4th ইয়ারে গিয়ে কিন্তু তার মানে 4th ইয়ারের ইনকামও যদি বিলো ট্যাক্সেবল হয়, তাহলে কিন্তু তার রিটার্ন দেওয়ার কথা না 2 নম্বরটা অনুযায়ী। কিন্তু এর পরের স্লাইডে যখন যাব, ওই সময় গিয়ে দেখবেন আপনি যে না, মানে 4th ইয়ারেও যদি তার এরকম নীল ইনকাম হয় বা বিলো ট্যাক্সেবল হয়, তাও তাকে রিটার্ন দিতে হবে। কেন? একটা নতুন আইন আসছে 2019-এ সম্ভবত, সেটা হলো যে 3 থাকলেই রিটার্ন দিতে হবে। 19-এ না 20-এর ফাইন্যান্স অ্যাক্টে সেটা হলো যে 3 থাকলেই রিটার্ন দিতে হবে। তো এখন এই যে এত কিছু পড়াচ্ছি, এখন এই পড়ানো আমার সম্পূর্ণ বৃথা। একটা কথা বলে আমি মানে স্লাইড গুলো টেনে গেলে সবচেয়ে ভালো হয়। সেটা কি? সেটা হলো এক কথা এক দাবি, 3 থাকলে রিটার্ন দিতে হবে। এই কন্ডিশন গুলো কিন্তু আছে। সেটা হলো যে যার গাড়ি আছে তাকে রিটার্ন দিতে হবে, যে ভ্যাট রেজিস্টার্ড ক্লাবের মেম্বার তাকে অবশ্যই রিটার্ন দিতে হবে। তো ভ্যাট রেজিস্টার্ড ক্লাব কি? ভ্যাট রেজিস্টার যেমন ঢাকাতে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, এই ক্লাবের কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন আছে, কারণ ওখানে বার আছে। তো বার আছে মানে মদ আছে, তো মদ পরিষেবার উপরে ভ্যাট আছে, ওই কারণে ওই ক্লাবগুলো ভ্যাট রেজিস্টার্ড। তো ওই ক্লাবের যারা মেম্বার, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাবের যারা মেম্বার, তাদের অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। ঠিক আছে? তারপরে দেখেন সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের যারা লাইসেন্সধারী, ট্রেড লাইসেন্সধারী, তাদের অবশ্যই রিটার্ন দিতে হবে। মানে যারা ব্যবসায়ী, যার ট্রেড লাইসেন্স আছে, তাকে অবশ্যই রিটার্ন দিতে হবে, তার ব্যবসায় লাভ হোক লোকসান হোক যা হয় হোক। ঠিক আছে? 4 নাম্বার, যারা বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন বা বডির মেম্বার, তাদেরকেও রিটার্ন দিতে হবে। কিরকম? ট্রেড অ্যাসোসিয়েশন যেমন এফবিসিসিআই, তারপরে এমসিসিআই, ঢাকা চেম্বার ইত্যাদি আর কি, তাদের অবশ্যই রিটার্ন দিতে হবে। তারপরে 5 নম্বরে হচ্ছে যারা বিভিন্ন শেয়ারিং অ্যাক্টিভিটিতে জড়িত, যেমন উবার, পাঠাও, এই যে কোম্পানিগুলো, বা যারা স্পেস শেয়ার করে, তাদেরকেও রিটার্ন দাখিল করতে হবে। তারপরে দেখেন যাদের বন্দুকের লাইসেন্স আছে তাকে রিটার্ন দিতে হবে, যারা বিভিন্ন কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস এর ডাইরেক্টর, তাদেরকে রিটার্ন দিতে হবে। তারপরে যারা সিটি কর্পোরেশন বা পৌরসভার যারা মেয়র অথবা পার্লামেন্টের যারা এমপি, তাদের অবশ্যই রিটার্ন দিতে হবে।
তারপরে বলছে যারা বিভিন্ন সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টেন্ডারে অংশগ্রহণ করবে তাদেরকেও রিটার্ন দিতে হবে। লাস্টে যা বলছে এটাতে আগের সব মাটি ম্লান করে দিছে, বলছে যার টিন আছে তাকে রিটার্ন দিতে হবে। বুঝতে পারছেন? তাইলে এখন এই আগে যে এত কথাবার্তা বলা হলো, তো টিন থাকলেই যদি রিটার্ন দিতে হয় তা আমার আর এত কথার দরকার কি? বিষয়টা অনেকটা এরকম হয়। এরপরে দেখেন যারা পেশাজীবী তাদের অবশ্যই রিটার্ন দিতে হবে। পেশাজীবী মানে কি? মানে যার এই ধরনের ডিগ্রি আছে এবং তারা যদি তার কোনো রিকগনাইজড প্রফেশনাল বডিতে যদি রেজিস্টার্ড হয় তাহলে দিতে হবে। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ডেন্টিস্ট, লয়ার, আইটিপি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সার্ভেয়ার, ইন্স্যুরেন্স অ্যাকচুয়ারিজ অর এনি আদার সিমিলার প্রফেশনাল ম্যান। মানে তাদের প্রতি বছর রিটার্ন দাখিল করতে হবে। তবে একটা ছেলে সিএ পাস করলো তাকে রিটার্ন দিতে হবে না। সে যদি আইসিএবি মেম্বারশিপটা নিয়ে থাকে তখন তাকে দিতে হবে। একটা ছেলে আইটিবি পরীক্ষায় পাস করছে তাকে কি রিটার্ন দিতে হবে না? সে যদি ঢাকা বারের মেম্বারশিপ নিয়ে থাকে তাহলে তাকে রিটার্ন দিতে হবে। ওই জন্যই বাম পাশের লেখাটা পড়তে হবে। শুধু ডান পাশের আপনি ABCDEFGH পড়বেন তা হবে না। একটা ছেলে এমবিবিএস পাস করলেই তাকে রিটার্ন দিতে হয় না। তো বিষয়গুলো ওরকম যে তাকে যদি ইফ দ্য পার্সন হ্যাজ রেজিস্টার্ড উইথ এ রিকগনাইজড প্রফেশনাল বডি তখন তাকে অবশ্যই রিটার্ন দিতে হবে। বিষয়টা এরকম হয়। ঠিক আছে? এছাড়াও আপনি দেখেন যে প্রত্যেকটা কোম্পানিকে প্রতি বছর রিটার্ন দিতে হবে, মানে ইরেসপেক্টিভ অফ ইনকাম লস। তারপরে বলছে যে নন রেসিডেন্ট হ্যাভিং পি ইন বাংলাদেশ, মানে একটা বিদেশি কোম্পানি যার বাংলাদেশে পিই আছে, পিই মানে হলো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট, পি এব্রিভিয়েশন। তো বাংলাদেশে যার পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট আছে যে বিদেশি কোম্পানিগুলো, তাকে বাংলাদেশে রিটার্ন দিতে হবে। অর্থাৎ পি মানে হলো যে বাংলাদেশে যদি কোনো ব্রাঞ্চ অফিস বা লিয়াজ অফিস থাকে তাহলে এই লিয়াজ অফিসকে বা এই ব্রাঞ্চ অফিসকে কিন্তু মানে বাংলাদেশে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে বিদেশি কোম্পানি। ধরেন কোম্পানিটা বিদেশি, আমেরিকান একটা কোম্পানি, ঢাকাতে গুলশানে তার একটা লিয়াজ অফিস আছে বা একটা ব্রাঞ্চ অফিস আছে। এই ব্রাঞ্চ অফিসের যে ইনকাম এটুকুর জন্য একটা অডিট রিপোর্ট করতে হবে এবং ওই অডিট রিপোর্টের ভিত্তিতে রিটার্ন তৈরি করে রিটার্ন জমা দিতে হবে, বাংলাদেশে টিন নিতে হবে, রিটার্ন দিতে হবে, এই কাজগুলো করতে হবে। এবং বলতে পারেন তাইলে এই লিয়াজ অফিস বা ব্রাঞ্চ অফিসের শুধু এই পার্টিকুলার ব্রাঞ্চ অফিসের যে ইনকাম এইটুকুর উপরে যা ট্যাক্স আসে এটা দিয়েই তাকে রিটার্ন সাবমিট করতে হবে, মানে গ্লোবাল কোনো হিসাব হবে না। তো পি যদি থাকে তাহলে যেখানে পি সেখানে ট্যাক্স ওইটুকুর উপরে, পুরা ওয়ার্ল্ড ওয়াইড না আর কি। আচ্ছা, তারপরে দেখেন এনজিও অ্যান্ড এনসিও। এনজিও মানে হতো বোঝেনি, এনসিও মানে হলো মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন। তো এদেরও প্রতি বছর রিটার্ন সাবমিট করতে হবে। কোঅপারেটিভ সোসাইটি, পার্টনারশিপ ফার্ম অ্যান্ড ইটস পার্টনার, ইভেন সিএ ফার্মেরও। তো সিএ যেগুলো পার্টনারশিপ ফার্ম তাদের তো অবশ্যই রিটার্ন দিতে হবে পার্টনারদের সহ, ম্যান্ডেটরি। তারপরে অ্যাসোসিয়েশন অফ পার্সন, তারপরে শেয়ার হোল্ডার ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি অফ এ কোম্পানি। আর এরপরে যেটা বলছে an employee holding managerial or executive position in any business or profession, নর্মালি প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে যারা ম্যানেজারিয়াল বা এক্সিকিউটিভ পজিশন হোল্ড করে, সে জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ অথবা যাই হোক না কেন, আপনি ধরেন সিএ কোর্স কমপ্লিট করলেন একটা কোম্পানিতে, আপনি ধরেন কথার কথা 30,000 টাকা বেতনে আপনি জয়েন করলেন। আচ্ছা 30 না, বেশি বলে ফেলছি, ধরেন আপনি 20,000-এ জয়েন করছেন। বেশি বলে ফেলছি কেন, যে আমার তো 12 দিয়ে গুণ দিতে হবে, 12 দিয়ে গুণ দিয়ে 3 লাখ টাকার বেশি হলে তো এমনি দিতে হবে এটা, কিন্তু 3 লাখের কম হলেও দিতে হবে, ওটা বোঝানোর জন্য 30 থেকে নেমে 20-এ আসছি। তো 20,000 টাকা গুণ 12 করলে 2,40,000 হয়, মানে 3 লাখ টাকা ছয় না। তা সত্ত্বেও কিন্তু রিটার্ন সাবমিট করতে হবে। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দারোয়ান, পিয়ন বাদে, ড্রাইভার বাদে বাকি সবাইকেই রিটার্ন সাবমিট করতে হয় মোটামুটি, মানে তাদের ইনকাম যাই হোক না কেন। বুঝতে পারছেন? একটা জুনিয়র অফিসার ধরেন বিকম পাস করে বেরোইছে, এখন একটা কোম্পানিতে জয়েন করছে, কত বেতন? 12,000 টাকা বেতন মাসে। মাসে 12,000 টাকা বেতন, কিন্তু মাইন্ড ইট,
তাকে ট্যাক্স দিতে হবে না, এটা সত্য, কিন্তু রিটার্ন দিতে হবে। কেন রিটার্ন দিতে হবে কেন? যেহেতু তার পজিশন হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কত পদবি আছে, তাই না? তো যাই হোক, এটা হলো প্রাইভেট অর্গানাইজেশন। আর সরকারি চাকরিজীবীদের জন্য নিচেরটা বলছে যাদের বেতন, মূল বেতন 16,000 টাকা বা তার বেশি, তাদের অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। তো 16,000 টাকা আপনি হিসাব করে দেখেন, 16,000 টাকা যদি মূল বেতন হয়, তাও তো 3 লাখ টাকা আপনার বছরে ইনকাম হয় না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু রিটার্ন দিতে হবে। তা সবসময় আমি পড়াচ্ছি রিটার্ন, আর আপনার মাথায় গিয়ে কিন্তু হিট করতেছে ট্যাক্স, তাহলে কি ট্যাক্স দিতে হবে? তাহলে কি ট্যাক্স দিতে হবে? তো ওইটার জন্যই প্রথমে বাধা দিয়ে নিছি যে আমি পড়াচ্ছি কিন্তু রিটার্ন, ট্যাক্স পড়াচ্ছি না। তাহলে ট্যাক্স যে পড়াচ্ছি না তার মানে কি? ট্যাক্স হলো রিটার্ন ফিল আপ করতে গিয়ে যদি দেখি আমার ট্যাক্স আসছে আমি দেবো, না আসলে আমি দেবো না, তাই না? সেটা যা হয় তা হবে। কিন্তু আমরা তো পড়াচ্ছি যে রিটার্ন কাকে কাকে দিতে হবে। আচ্ছা, তারপরে আসে রাইড শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট, তার মানে উবার, পাঠাও, মানে এই যে কোম্পানিগুলো, তাদেরকেও মানে রিটার্ন সাবমিট করতে হবে। আর শেষে বলা আছে যে যাদের করমুক্ত আয় আছে বা যাদের হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল এমন ইনকাম আছে, তাদের অবশ্যই রিটার্ন দিতে হবে। যেমন আপনারা জানেন যে কম্পিউটার সফটওয়্যার অথবা আইটি এনেবল সার্ভিস, এগুলো অথবা এরকম বেশ কিছু আছে যেগুলো আপনার ট্যাক্স ফ্রি। যেমন হস্তশিল্প রপ্তানি থেকে উদ্ভূত আয় করমুক্ত। করমুক্ত হলে কি হবে? তাকে কিন্তু রিটার্ন দিতে হবে, রিটার্ন দিয়ে ওই করমুক্তটাকে জায়েজ করতে হবে। বুঝতে পারছেন? ইভেন যাদের রিডিউস ট্যাক্স রেট, মানে মৎস্য খামার, হাঁস মুরগির খামার অথবা এইরকম, তো রিডিউস ট্যাক্স মানে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেগুলো পড়ানো হয়েছে আপনাদের, গার্মেন্টস, টেক্সটাইল ইত্যাদি। তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার মানে এইটা কি বলে, রিটার্ন সাবমিশন ম্যান্ডেটরি। ঠিক আছে? তাহলে এতক্ষণ ধরে বকবক করলাম যেটা নিয়ে, সেটা হলো যে কাকে কাকে রিটার্ন দাখিল করতে হবে সেটা বলা শেষ। এখন যদি কারোর কোশ্চেন থাকে করতে পারেন, যদি কোশ্চেন না থাকে আমরা পরের স্লাইডে যাব এবং সেই স্লাইডে দেখাবো যে কাকে কাকে রিটার্ন দাখিল করতে হবে না। এতক্ষণ ধরে বললাম যে কাকে কাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। ঠিক আছে? তো এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা পরের স্লাইডে চলে গেছি। সেটা হলো যে কাকে কাকে রিটার্ন দাখিল না করলেও চলবে। সেটা হলো আপনার 1 নম্বরে হলো পাবলিক বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেগুলো আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়কে রিটার্ন দাখিল করতে হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, কর্মকর্তা, তাদেরকে কিন্তু এই অব্যাহতি দেয়নি। মাইন্ড ইট। তো এখানে তার মানে কি? তার মানে প্রাইভেট ইউনিভার্সিটিকে রিটার্ন দিতে হবে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিকে দিতে হবে না। হ্যাঁ। আর 2 নম্বরে, বি নম্বরে যেটা বলছে যে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকেও রিটার্ন দিতে হবে। যে সমস্ত স্কুল, কলেজ এমপিও ভুক্ত, তাদেরকেও রিটার্ন দিতে হবে, প্রতিষ্ঠানকে আর কি। মানে শিক্ষক কর্মকর্তার কথা এখানে বলা হচ্ছে না। 3 নাম্বার বলছে যে বিভিন্ন ধরনের ফান্ড আছে, যে ফান্ডগুলো ইনকাম জেনারেটিং। তো সে ফান্ডের ইনকাম থাকা সত্ত্বেও তাদেরকে রিটার্ন দিতে হবে, যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এরকম আর কি, WPPF, পেনশন ফান্ড, সুপারঅ্যানুয়েশন ফান্ড, বিভিন্ন ধরনের ফান্ড আছে। যেমন আপনারা যে সিএ পড়তেছেন, বিভিন্ন সিএ ফার্মে কিন্তু প্রভিডেন্ট ফান্ড আছে, মানে সিএ ফার্মে যারা চাকরি করে প্রভিডেন্ট ফান্ড থাকে। এই প্রভিডেন্ট ফান্ড আবার বিভিন্ন ব্যাংকে এফডিআর করা হয় অথবা সঞ্চয়পত্র কিনে রাখা হয় ওই ফান্ডের টাকা দিয়ে। তো সেখান থেকে কিন্তু আবার সোর্সে ট্যাক্স কাটে, যেটা অলরেডি আমরা টিডিএস পড়ানোর সময় দেখানো হয়েছে আপনাদের। এবং সোর্সে যেটা কাটে ওইটাই হলো ফাইনাল। এবং আপনাদের যে 6টা ফাইনাল খেলা, তার ভিতরে একটা হলো এই সি নাম্বারটা, যে বিভিন্ন ফান্ডের ইন্টারেস্ট থেকে, ফান্ডের টাকা তো কোথাও খাটে, এফডিআর এ খাটে, ব্যাংকের এফডিআর অথবা সঞ্চয়পত্রে, সেখান থেকে যে টাকা ট্যাক্স কাটে ওইটাই চূড়ান্ত। তার মানে খেল খতম, তার মানে তাদেরকে আর খামাখা রিটার্ন দিতে হবে, খেলা ফাইনাল যেহেতু, তাদেরকে আর রিটার্ন দিতে হবে। এটা হলো সি নাম্বার। আর ডি নাম্বারে হচ্ছে যে কোনো বিদেশি ব্যক্তি যার বাংলাদেশে কোনো স্থায়ী ঠিকানা নাই, ফিক্সড বেজ নাই, তো তার যদি বাংলাদেশে কোনো
ইনকাম জেনারেট হয় তার উপরে হয়তো টিডিএস হবে সেকশন 56 অনুযায়ী, কিন্তু তাকে রিটার্ন দিতে হবে না। মানে কিরকম বিষয়টা, ধরেন হৈমন্তী শুক্লা, ধরেন বাংলাদেশের একটা অর্গানাইজেশন তাকে হায়ার করে নিয়ে আসছে কলকাতা থেকে, এবং স্টেডিয়াম মার্কেটে আর্মি স্টেডিয়ামে গান গাবে, ভালো কথা। এখন তার সাথে কন্ট্রাক্ট ধরেন 10 লাখ টাকা, যে তার রেমুনারেশন 10 লাখ। তো 10 লাখ বলে নিয়ে আসছে, নিয়ে এসে সে যখন যায় তখন তার হাতে 7 লাখ টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে আর 3 লাখ টাকা ইনকাম ট্যাক্সকে দিয়ে দিচ্ছে। কারণ ওই যে সেকশন 56 অনুযায়ী নন রেসিডেন্টের যে শিল্পী সম্মানী, ওইটার টিডিএস এর রেট হচ্ছে 30। তার মানে 10 লাখ টাকা যদি তার শিল্পী সম্মানী হয়ে থাকে, তার মানে তার উপরে 30% টিডিএস হবে 3 লাখ। তো 3 লাখ টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পাবে, 7 লাখ টাকা সে পাবে, টাটা বাই বাই, শেষ, তার সাথে সম্পর্ক শেষ। তার মানে ওই হৈমন্তী শুক্লাকে বাংলাদেশে আর রিটার্ন দেয়, যদিও বাংলাদেশে তার 10 লক্ষ টাকা ইনকাম জেনারেট হয়েছে এই ভূখণ্ডে, কিন্তু তার এই ভূখণ্ডে তাকে রিটার্ন দিতে হবে, ঠিক আছে। ইকুয়ালি এ নন রেসিডেন্ট কোম্পানি হ্যাভিং নো পি ইন বাংলাদেশ, একটা বিদেশি কোম্পানি যার বাংলাদেশে কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নাই, মানে বাংলাদেশে কোনো অফিস নাই, কোনো ব্রাঞ্চ অফিস নাই, লিয়াজ অফিস নাই, কিচ্ছু নাই, তো তাকেও বাংলাদেশে রিটার্ন দিতে হবে। তার হয়তো বাংলাদেশে ইনকাম জেনারেট হচ্ছে কোনো না কোনো কানেকশনে, কিন্তু ওই টিডিএস যেটা কাইটে রাখছে ওইটাই শেষ, মানে ওই ঝামেলা নাই যে তাকে রিটার্ন দিবে। আর ঝামেলা করেই বাজে আমার ধরা ছোঁয়ার বাইরে, তার সাথে এত টানাটানি করে কি, কারণ সে তো তারে তো আমি ধরতে পারতেছি না, সে তো নন রেসিডেন্ট এবং তার বাংলাদেশে কোনো অফিস নাই, কিচ্ছু নাই, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয় আর কি। এটা গেল আপনার ডি নাম্বার। আর ই নাম্বারে যেটা বলছেন সেটা হলো যে যারা একটু আগে আপনার আগের স্লাইডে বলছিলাম, আগের স্লাইডে মনে হয় যে 3 থাকলেই রিটার্ন দিতে হবে, এইখানে এসে আবার একটু সেখান থেকে সরে আসছে, বলছে ওই 3 যদি 2টা কারণে করা হয় তাহলে রিটার্ন দিতে হবে না। সেটা হলো জমি বিক্রির জন্য যদি 3 নিয়ে থাকে, কারণ জমির দলিলে 3 নাম্বারটা উল্লেখ থাকতে হবে। আর একটা হলো যে যদি ক্রেডিট কার্ড করার জন্য 3 নিয়ে থাকে, তাহলেও তাকে রিটার্ন দিতে হবে। এখন মুশকিল কি, মানুষ যখন মানে একটা 3 সার্টিফিকেট বের করে অনলাইনে, সেখানে তো পারপাস লেখা থাকে না যে আমি কি কারণে এই 3 নাম্বারটা নিচ্ছি। তো এটা একটা মুশকিল, যাই হোক আর কি। আর সব শেষে বলছে যে এনবিআর যদি কাউকে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তাকে রিটার্ন দিতে হবে না, ঠিক আছে। তাহলে এতক্ষণ ধরে আমরা দেখলাম একটা বড় মানে জিনিস, আমরা দেখলাম যে কাকে কাকে রিটার্ন দিতে হবে আর কাকে কাকে রিটার্ন দিতে হবে না, বুঝতে পারছেন? তো এগুলো কিন্তু আপনার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। দেখেন এখন যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। বলেন। কি বলেন, কথা বলতেছেন না কেন? কি হ্যান্ড রেজ করছে? জি স্যার। স্যার আমি বলছিলাম স্যার, মহিলাদের ক্ষেত্রে যদি স্যার যখন তার ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছে তখন স্যার সে কোনো ব্যয় দেখাচ্ছে না, সেক্ষেত্রে কি স্যার কোনো প্রবলেম দেখাবে? কি বুঝি নাই কি? স্যার মহিলাদের ক্ষেত্রে স্যার ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছে কিন্তু স্যার সে কোনো ব্যয় দেখাচ্ছে না, মানে তার আয় হচ্ছে কিন্তু স্যার সে কোনো ব্যয় দেখাচ্ছে না, সে দেখাচ্ছে স্যার সে স্বামীর পর নির্ভরশীল। সেক্ষেত্রে স্যার তার তো প্রত্যেক বছর স্যার অ্যাসেটটা স্যার বাড়তেছে। এখন স্যার এই ক্ষেত্রে কি স্যার কোনো প্রবলেম হবে ইন ফিউচারে? না না না, প্রবলেম হবে কেন? যার আয় আছে কিন্তু ব্যয় নাই, কিন্তু আয় যদি কর্তব্য হয় আয়ের উপরে ট্যাক্স দিবে, আর যদি ফুললি ডিপেন্ডেন্ট অন হাজবেন্ড হয় তাহলে তো তার সংসার কিছু নাই। ও আচ্ছা আচ্ছা, তাই না? বুঝতে পারছি স্যার।
বলেন আরো দুইজন। স্যার হ্যাঁ। আসসালামু আলাইকুম। ইসলাম, স্যার হ্যাঁ, বলেন। স্যার আমি একটা এরকম একটা ঘটনা দেখছি, যেটা স্যার জাপানিজ একটা কোম্পানি, এটা বাংলাদেশে ব্রাঞ্চ আছে, এখানে বাংলাদেশি কিছু আছে এখানে চাকরি করে। ওদের স্যালারিটা হয় স্যার জাপান থেকে পাঠায় রেমিটেন্স হিসেবে, বাংলাদেশ ব্যাংক থেকে নাকি এটার উপর একটা 2% বা 2.5% কমিশনও দেওয়া হয়। সেক্ষেত্রে স্যার এই টাকার উপর স্যার এই টাকা ইনকামের ক্ষেত্রে কি ট্যাক্স প্রযোজ্য হবে কিনা স্যার? মানে আপনি ওই কার হয়ে কোশ্চেন করছেন, ওই বাংলাদেশি এমপ্লয়ি? জি জি স্যার। হ্যাঁ, অবশ্যই হবে না কেন। আপনার স্যালারির বেলায় যেটা হয় সেটা হলো যে এইখানে একটা জাপানি কোম্পানির বাংলাদেশ লিয়াজ অফিসে বা ব্রাঞ্চ অফিসে এক ভদ্রলোক চাকরি করে, তার বেতনটা জাপান থেকে আসে। তার বেতনটা হাওয়া থেকে আসে না আকাশ থেকে আসে ওইটা আমার কোনো জানার দরকার নেই, ওই কথাটা আমার কোনো দাম নাই। সে বেতন পায়, ট্যাক্স দিবে, আয় করলে আয়কর দিতে হবে, সোজা কথা। স্যার এখন রেমিটেন্সের ক্ষেত্রে স্যার এটার কোনো ছাড় নেই স্যার? রেমিটেন্সের উপরে ছাড় আছে, কিন্তু এটা তো রেমিটেন্স না। রেমিটেন্স মানে কি সেটা আবার পড়াই আপনাকে। এই যে বাংলাদেশি ভাই বোনেরা এত কষ্ট করে বিদেশে শ্রমিক হিসাবে, সেই খাটাখাটনির টাকা যখন দেশে তার ওয়াইফের কাছে পাঠায়, তো ওইটাকে বলে রেমিটেন্স, বুঝতে পারছেন? এবং ওই টাকাটা বলছে যে বাংলাদেশে প্রপার চ্যানেলে, যদি বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে তার ওয়াইফের কাছে পাঠায় বা ভাইয়ের কাছে, মায়ের কাছে ইত্যাদি, তাইলে ওইটা ট্যাক্স ফ্রি। আর আপনি বলতেছেন অন্য কথা, আপনি বলতেছেন একটা জাপানি কোম্পানির বাংলাদেশে একটা ব্রাঞ্চ অফিস বা একটা লিয়াজ অফিস, সেই লিয়াজ অফিসে 4-5 জন কর্মচারী আছে, তাদের বেতন আসবে কোত্থেকে? বাংলাদেশে তো কোনো ইনকাম নাই, এরা তো বসে বসে খালি লিয়াজও করে, খালি তাহলে তাদের বেতনের টাকাটা আসবে কোত্থেকে? তখন ওই বেতনের টাকাটা আসবে জাপান থেকে, প্যারেন্ট কোম্পানি থেকে। তো সেটা আসবে, সেটা তো বাংলাদেশ ব্যাংকে, যে কোনো বিদেশ থেকে টাকা ঢোকা, টাকা বের হওয়া, এগুলো তো বাংলাদেশ ব্যাংকের থ্রু থেকেই হবে। তো সেটা টাকা আসবে, তারা বেতন পাবে, এবং এই বেতনের উপরে এই বাংলাদেশি কর্মচারীকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। মানে আপনার কোশ্চেনটা ছিল যে জাপান থেকে আসছে সুতরাং দিতে হবে কিনা, মানে এরকম। তো সুতরাং ওইটা কোনো বিষয় না। আর কোনো কোশ্চেন? আরেকজন তো হাত রেজ করছিল। আচ্ছা, ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আগাই। এতক্ষণ ধরে যেটা দেখলাম যে রিটার্ন দিতে হবে কাকে আর কাকে দিতে হবে না। এখন আসেন যে রিটার্ন কোথায় দিতে হয়। রিটার্ন দিতে হয় রেসপেক্টিভ সার্কেল অফিস। সার্কেল অফিস মানে ইনকাম ট্যাক্স অফিস, তো সেখানেই রিটার্ন দিতে হয়। আর এই সময়টাতে রিটার্ন দাখিলের যে লাস্ট ডেট, বা রিটার্ন দাখিলের তো সময় দেওয়া হয়, মানে কোম্পানি বলেন, ব্যক্তি বলেন, সবাই একটা নির্দিষ্ট সময় পেয়ে থাকে রিটার্ন দাখিলের জন্য। তো সেই সময় যদি সে কোনো কারণে বিদেশে থাকে, তখন বিদেশে যে বাংলাদেশ দূতাবাস, সেই দূতাবাসেও কিন্তু সে রিটার্ন দিতে পারে। এবং ওই বিদেশে দূতাবাসে যদি, বিদেশে যে বাংলাদেশি দূতাবাস, ওইটাতে যদি রিটার্ন দেয়, ওই রিটার্নটাও কিন্তু ইনকাম ট্যাক্স এনবিআর এ চলে আসে, মানে কূটনৈতিক ব্যাগে। তো ওইটা আবার এনবিআর থেকে ওই ডিসির কাছে পাঠায়। তা কেউ যদি ধরেন লাস্ট ডেট 30শে নভেম্বর, তো এবার না হয় বাড়াইছে 1 মাস সরকার, সেটা ভিন্ন কথা। তো 30শে নভেম্বর যদি কেউ জাপান থাকে এবং জাপানে যে বাংলাদেশ দূতাবাস, সেখানে যদি রিটার্ন দিয়ে থাকে লাস্ট ডেটে, তার মানে সে বাংলাদেশে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করিয়াছে বলিয়া গণ্য হইবে। মানে জাপানের যে বাংলাদেশ মিশন, ওটাও বাংলাদেশ ভূখণ্ড, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল 2 নাম্বার। আর 3 নম্বরে হলো যদি মেলায় রিটার্ন দেওয়া যাবে। মেলা তো প্রতি বছর হয়, 2 বছর শুধু মেলা হয় না করোনার কারণে, অথচ বিগত 10 বছর যাবত কিন্তু বাংলাদেশে মেলা হচ্ছে এবং সারা বাংলাদেশ ব্যাপী। আর লাস্ট হচ্ছে অনলাইন। আপনারা জানেন যে অনলাইনও এখন চালু আছে, অনলাইনেও রিটার্ন দেওয়া সম্ভব। সিগনেটরি মানে রিটার্নে কে স্বাক্ষর করবে, ব্যক্তি নিজে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে কর্তা, কোম্পানির ক্ষেত্রে প্রিন্সিপাল অফিসার। যদিও এই হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এটা থাকবে না নতুন আইনে, নতুন যে বাংলায় আইন হচ্ছে, তো সেই আইনটা তো এবারে পার্লামেন্টে যাওয়ার কথা। যদিও আইনটা বাংলায় হবে কিন্তু ওটা ইংলিশ ভার্সন থাকবে, ওইটাতে এই স্ট্যাটাসটাই রাখা হয় নাই।
কারণ হয় কি, এই হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এখন আর বাংলাদেশে নাই বললেই চলে। মানে সব ফ্যামিলি এখন ডিভাইডেড। হিন্দু মুসলিম বলে কথা না, সবই ডিভাইডেড। সুতরাং এটা হয় কি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এটা তো ব্রিটিশ আইন থেকে তো আমাদের ইনকাম ট্যাক্সের লটা আসছে। ব্রিটিশ ইন্ডিয়াতে কিন্তু এই মানে আসলে মারোয়ারিদের ভিতরে, হিন্দু মারোয়ারিদের মধ্যে কিন্তু এই বড় বড় ফ্যামিলি, আনডিভাইডেড ফ্যামিলি এগুলো ছিল। তো এখন এই স্ট্যাটাসের আসলে কোনো এসএসসি বাংলাদেশে নাই বললেই চলে। আমি শুনছি যে দিনাজপুরের দিকে কিছু হিন্দু ফ্যামিলি, আগরওয়ালা বা কিছু, তাদের মধ্যে মনে হয় এই স্ট্যাটাসটা আছে এখন। যাই হোক, কোম্পানির ক্ষেত্রে কোম্পানির যিনি প্রিন্সিপাল অফিসার, মানে কোম্পানির যে যাকে প্রিন্সিপাল অফিসার বানানো হবে, প্রিন্সিপাল অফিসারের তো ডেফিনেশন আছে। সেটা হলো ওই কোম্পানির যিনি এমডি বা ডাইরেক্টর বা সিএফও, সিইও ইত্যাদি আর কি, যাকে ডেজিগনেট করা থাকবে ইত্যাদি। এখন আসেন যে রিটার্নের সাথে কি কি কাগজপত্র দিতে হবে, মানে কোন কোন কাগজপত্র দেয়া বাধ্যতামূলক রিটার্নের সঙ্গে। সেটা হলো কোম্পানির ক্ষেত্রে হলো অডিট রিপোর্ট ম্যান্ডেটরি, এবং অডিট রিপোর্টের যে নেট প্রফিট বিফোর ট্যাক্স, এবং ওটার সাথে যদি মানে রিটার্নের যে নেট প্রফিট ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, এটা এগ্রি করার কথা না। কারণ অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, ট্যাক্স ডেপ্রিসিয়েশন ডিফার করে। তারপরে এন্টারটেইনমেন্ট বা বিভিন্ন রকমের খরচ আছে যেগুলোর সিলিং আছে, আপনারা জানেন সেকশন 30 পড়ানো হয়েছে। তো ওই সেকশন 30-র কারণে আসলে অ্যাকাউন্টিং প্রফিট এবং ট্যাক্স প্রফিট কখনোই মিলে না। তো যার জন্য রিটার্ন সাবমিট করার সময় শুধু অডিট রিপোর্টটা দিলে হবে না, অডিট রিপোর্টের সাথে একটা আলাদা কম্পিটিশন শিট দিয়ে দিতে হয় যে ডিফার করলো কেন, কি কারণে অ্যাকাউন্টিং প্রফিট থেকে যাত্রা শুরু করে ট্যাক্স প্রফিটে এনে তারপরে রিটার্নটা ফিল আপ করতে হয়। আর ব্যক্তির ক্ষেত্রে বলছে যে ওই যে আপনাকে বললাম প্রথমে যে দুইটা স্টেটমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, একটা হলো ওয়েলথ স্টেটমেন্ট আর একটা হলো লাইফস্টাইল স্টেটমেন্ট। তো ওয়েলথ স্টেটমেন্ট ফিল আপ করতে হবে না যদি কারোর সম্পদ 40 লক্ষ টাকা অতিক্রম না করে। আর বলছে যে লাইফস্টাইল স্টেটমেন্ট যেটা, ওইটাও ফিল আপ করতে হবে না যদি কারোর ইনকাম 4 লাখ টাকা অতিক্রম না করে। যদি কেউ ওই পুরান ফর্মটা ব্যবহার করে, যে ফর্মটা বড়, ওই ফর্মটা ব্যবহার করতেছে, ওই ফর্মটা সে ইউজ করতেছে, ফিল আপ করতেছে, কিন্তু যদি দেখে যে তার সম্পদ 40 লাখ টাকা হয়নি, বা তার বাড়ি নাই, গাড়ি নাই, এগুলো কিচ্ছু নাই, তাহলে সে একটানে লিখে দেবে যে আমার সম্পদ 40 লক্ষ টাকা অতিক্রম করে নাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, আমি এই জন্য সম্পদ বিবরণী পূরণ করিলাম না। ইকুয়ালি আপনার ওই লাইফস্টাইলও তাই, যে আমার আয় 4 লক্ষ টাকা অতিক্রম করে নাই, সুতরাং আমি এই ফর্মটাও ফিল আপ করা থেকে বিরত রইলাম ইত্যাদি। দেখেন, তার মানে এখন যেটা আপনাদেরকে পড়াচ্ছি, দেখানো হচ্ছে, সেটা হলো যে রিটার্নের সাথে কি কি কাগজপত্র দাখিল করতে হবে বাধ্যতামূলক, আর এর বাইরেও অনেক কাগজ দিতে হবে, সেটা আপনার পরিবেশ পরিস্থিতি বলে দেবে। ধরেন কথার কথা যে আপনার ট্যাক্স আসছে 80,000 টাকা, তাহলে এই ট্যাক্সের যে চালানটা আপনি জমা দিলেন, অবশ্যই তার সেই চালানের ফটোকপি তো আপনি এই রিটার্নের সাথে অবশ্যই দিয়ে দিতে হবে। সেই জন্য এখানে বলতে পারেন এখানে নাই কেন, সবার যে ট্যাক্স আসবে এমন তো কোনো কথা নেই। কারো হয়তো দেখা গেল রিটার্ন সাবমিট করছে, তার কোনো ট্যাক্সই আসে না, তাহলে সে কিসের চালান দিবে? এই জন্য ওগুলো হচ্ছে যে মানে আইএস ছাড়াও যখন যেটা প্রয়োজনীয় সেটা দিতে হবে, বাট এইটা হলো ম্যান্ডেটরি। আচ্ছা, এখন আসেন ট্যাক্স ডে। ট্যাক্স ডে মানে হচ্ছে লাস্ট ডে অফ সাবমিশন অফ রিটার্ন, মানে রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ কবে। আমরা তো সব জানি যে ব্যক্তির ক্ষেত্রে, আমরা যারা ব্যক্তি, আমাদের ক্ষেত্রে হচ্ছে 30শে নভেম্বর। শুধু ব্যক্তি না, এখানে কিন্তু মানে আদার দ্যান কোম্পানির ভিতরে কিন্তু এনজিও আছে, পার্টনারশিপ ফার্ম আছে, সিএ ফার্ম আছে, এই সবার ক্ষেত্রে কিন্তু 30শে নভেম্বর। বুঝতে পারছেন? এখানে লেখা আছে কিন্তু আদার দ্যান কোম্পানি।
30শে নভেম্বর। 30শে নভেম্বর মানে আমরা রিটার্ন দাখিলের জন্য কিন্তু 5 মাস সময় পাই। মানে বছর শেষ হয় 30শে জুন, এরপরে আমরা 5 মাস সময় পাই। তার মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো সবাই বসে থাকে 30শে নভেম্বর লাস্ট ডেটের জন্য। লাস্ট ডেট, ফার্স্ট ডেট হচ্ছে 1 জুলাই। মানে 30শে জুন বছর শেষ হলো, আপনি চাইলে কিন্তু 1 জুলাইতেও রিটার্ন দিতে পারেন। আর এটা গেল 1 নাম্বার। আর 2 নম্বরে যে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো যেগুলো মোস্টলি আপনারা অডিট করেন, সেগুলোর কিন্তু রিটার্ন দাখিল করতে হয় মানে অ্যাকাউন্টিং ইয়ার শেষ হওয়ার 6.5 মাসের মধ্যে। মানে জুন এন্ডিং যে রিটার্ন গুলো, যে অডিট রিপোর্ট গুলো আপনারা করলেন, জানুয়ারি মাসের 7.5 নাকি 7.5? 6.5। কে বললো 7.5 নাকি? বুঝলাম না মাঝখানে, শুনতে পাচ্ছি? স্যার যেটা জুন এন্ডিং ওইটা জানুয়ারি 15 তারিখের ভিতরে জমা দিতে হবে না? তাই তো, 6.5 মাস। জি স্যার, 7 নম্বর স্যার, মাসের 6 মাস 15 15 দিনের তারিখের মধ্যে তো, মানে এই জন্য হয়তো বা ভুলে বলে ফেলছি। এই যে হয়ে যেত, তবে কেউ মানে, আর আপনি বলেন কি না, মনে হয় ভুল করছেন ওইখানে, 7 দেখে ভুল করছেন। জি স্যার, 7.5 বলেছি। এটা গেল যে সেটা হলো যে যদি বসের কাছ থেকে, আইজিসিটির কাছ থেকে ইনিশিয়ালি মানে ইন্টারনালি পারমিশন নিয়ে আরো 2 সময় দিতে পারে আইজিসিটি, সর্বোচ্চ 4 মাস সময় দিতে পারে। এটা গেল আপনার টাইম এক্সটেনশনের বিষয়টা। এরপরে আপনি আসেন যে বিদেশি কোম্পানিদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে টাইমটা একটু ভিন্ন, মানে বিদেশি ফর্মুলা অনুযায়ী তারা সময় পাবে, বুঝতে পারছেন? লেখা আছে যে ডিলে ইন্টারেস্ট। তো ডিলে ইন্টারেস্ট যেটা, সেটা হলো যে যার ধরেন এই মাসের যে কোম্পানিটা 15 জানুয়ারির মধ্যে রিটার্ন দাখিল করার কথা, সে একটা অ্যাপ্লিকেশন করলো ডিসিটির কাছে যে আমাদের একটু রিটার্ন দাখিল করতে সময় লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডিসিটি 2 মাস সময় দিল কথার কথা, কিন্তু 2 মাস পরে যখন আপনি রিটার্ন দিবে, তখন কিন্তু যে টাকা ট্যাক্স আসছে শুধু ওই টাকা দিলে হবে না, তার সাথে ডিলে ইন্টারেস্ট দিতে হবে @2% পার মান্থ। যদি 2 মাস দেরি করে তাহলে 4%
ডিলে ইন্টারেস্ট সহ রিটার্ন জমা দিতে হবে। বুঝতে পারছেন? 3 মাস দেরি করলে 6%, এইভাবে আর কি। ঠিক আছে, এখন দেখেন যে মানে এই স্লাইডে কোনো কোশ্চেন আছে কিনা, এটা ইম্পর্টেন্ট স্লাইড। সেটা হলো যে মানে কখন রিটার্ন দিতে হবে। স্যার আদার দেন কোম্পানি এবং অল আদার কোম্পানি বলতে স্যার এটা একটু বোঝান কোনগুলো স্যার? আদার দেন কোম্পানি আর অল আদার কোম্পানি। অল আদার কোম্পানি মানে হলো কোম্পানি, আর আদার দেন কোম্পানি হলো আমরা ব্যক্তি বা সিএ ফার্ম অথবা এনজিও, এগুলো হলো শেষেরটাতে। মানে আদার দেন কোম্পানি, এর কোম্পানি না। আদার দেন কোম্পানি মানে কোম্পানির না। তাহলে কি কোম্পানি না মানে কে? ব্যক্তি, পার্টনারশিপ ফার্ম, এনজিও, প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলো সব হলো 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দিতে। আর কোম্পানির তো ক্যাটাগরি আছে। কোম্পানি কারোর ইয়ার এন্ডিং হচ্ছে 30শে জুন, কারোর 31শে ডিসেম্বর। বিদেশি কোম্পানি হইলে মানে একরকম, এই জন্য ওখানে বলা হয়েছে যে 15ই জানুয়ারি। অল আদার কোম্পানি এখানে ক্যাটাগরি ভাগ করছে। তো প্রথমে হলো ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান, তাদের হলো 15ই সেপ্টেম্বর। এরপরে বলছে কোম্পানি হয়েছে যে সাবসিডিয়ারি অর হোল্ডিং কোম্পানি অফ এ প্যারেন্ট কোম্পানি, তাদের বলছে উইদিন 15th of the 7th month from the end of the income year। মানে তার ইনকাম ইয়ার শেষ হওয়ার, বিদেশি কোম্পানির যে বাংলাদেশের সাবসিডিয়ারি কোম্পানি সেগুলো হচ্ছে যে তার ইনকাম ইয়ার শেষ হওয়ার 6.5 মাসের মধ্যে তাকে রিটার্ন দিতে হবে। আর এই যে অল আদার কোম্পানি মানে আপনারা যে অডিট রিপোর্ট তৈরি করেন, আপনাদেরটা পড়ছে এইখানে অল আদার কোম্পানি মানে অল প্রাইভেট লিমিটেড কোম্পানি, সব 15ই জানুয়ারি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, যে অ্যামেন্ডেড রিটার্ন। তো অ্যামেন্ডেড রিটার্ন এটা কি জিনিস? এইটা হলো যে মানে 82BB তে মানে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে যদি রিটার্ন দাখিল করা হয় এবং সেই রিটার্নে আপনি জানেন কিনা যে রিটার্ন ফর্ম দেখছেন কিনা আমি জানি না, সেই রিটার্ন ফর্মের উপরে 2টা খোপ থাকে, 2টা ঘর, যে কোনো একটা ঘরে টিক চিহ্ন দিতে হয়। একটা হলো ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট আর একটা হলো নরমাল। মানে বাংলা হচ্ছে একটা হলো সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি আর একটা হলো সাধারণ পদ্ধতি। যে কোনো একটা পদ্ধতিতে টিক চিহ্ন দিতে হয়, দিয়ে রিটার্নটা সাবমিট করতে হয়। তো এখন যারা এই সার্বজনীন স্বনির্ধারণী, যেটা 82BB সেকশনের নাম হচ্ছে ওই ধারাতেই আসলে রিটার্ন দেওয়ার প্রবণতাটা বেশি, ওইটাই পপুলার। তো ওইটাতে রিটার্ন টিক চিহ্ন দিয়ে যদি কেউ রিটার্ন সাবমিট করে, কোনো কোম্পানি বা ব্যক্তি যেই করুক, পরবর্তীতে যদি দেখা যায় যে সেই রিটার্নে ভুল আছে, এবং কিসে ভুল আছে? ট্যাক্স ক্যালকুলেশনে অ্যারিথমেটিক্যাল মিস্টেকস। তো ট্যাক্স ক্যালকুলেশন বা রিবেট ক্যালকুলেশন, রিবেট মানে ওই যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, তো এই জায়গাটায় মানে কিছু ভুল হয়ে গেছে। তো ভুলের ফলে ভুল হয়েছে এবং এটা ডিসিটি ধরতে পারছে, যেটা উপরেরটা পড়াচ্ছি, নিচেরটা না। কিন্তু তো ডিসিটি যদি ভুল ধরতে পারে এবং ভুল ধরে যদি এসএসসি কে চিঠি লেখে এবং চিঠিতে যদি বলে যে দেখেন আপনার রিটার্ন পরীক্ষা করে দেখা যায় যে আপনার ট্যাক্স ক্যালকুলেশনে অথবা ইনভেস্টমেন্ট রেয়াত যেটা হিসাব করছেন সেখানে আপনার এই ভুল রয়েছে, এই ভুলের ফলে আপনার এত টাকা ট্যাক্স কম দিচ্ছেন বা কিছু, তো এইটা মানে কম টাকা যেটা ট্যাক্স দিচ্ছেন এই ভুলের কারণে সেটা দিতে আপনাকে অনুরোধ জানানো যাচ্ছে। তো আপনি এই চিঠি পাওয়ার পরে মিলে দেখলেন যে হ্যাঁ ঠিকই তো, ডিসিটি তো ঠিকই ধরছে, তো তাহলে আপনি তো ট্যাক্সটা দিবেন। এখন ভুল তো হয়েছেই, ভালো কথা। এখন আপনি ভাবলেন যে আমি যদি ট্যাক্সটা দিয়ে দেই তাহলে রিটার্নে আমি যেখানে ভুল করছিলাম ওইটা তো আর কারেকশন করা হলো, ওই ভুলটাই তো রয়ে গেল। তখন আইনে বলছে যে না, আপনি যেহেতু ট্যাক্স দিবেন সুতরাং রিটার্নটাকেও আপনি কারেকশন করে দিতে পারবেন। তাহলে আপনাকে রিটার্নের উপরে
বড় হরফে লিখে দিতে হবে অ্যামেন্ডেড রিটার্ন আন্ডার সেকশন 82BB3 ব্র্যাকেটে 3। ব্র্যাকেটে 3 মানে হলো যে আপনি ধরা খাইছেন, ডিসিটি আপনাকে ধরছে এবং আপনি রিটার্নটাকে এখন বাধ্য হয়ে কারেকশন করে দিতে হচ্ছে আপনাকে। কোন অংশটুকু কারেকশন করে দিতে পারবেন? সব অংশ রিটার্নের নো, শুধু যেটুকু অ্যারিথমেটিক্যাল মিস্টেক ছিল ওইটুকু কারেকশন করে রিটার্নটা, মানে ট্যাক্স যেটুকু কম দিছিলেন ওইটুকু চালান সহ রিটার্নটা সংশোধন করে উপরে লিখে দিবেন যে অ্যামেন্ডেড রিটার্ন আন্ডার সেকশন 82BB3, তাহলে এটা হয়ে গেল। এখন ওইটা অ্যামেন্ডেড রিটার্ন যদি উপরে রিটার্নের উপরে লেখা না হয় তাহলে মুশকিল হলো একই বছরে একই করদাতা দুইটা রিটার্ন, কোনটা আসল আর কোনটা পরের এগুলো তো মিলে ঝিলে একাকার হয়ে যাবে। এই জন্য কিন্তু এটা বড় হরফে লিখে দিতে হয়, প্লাস হলুদ মার্কার কলম থাকলে মার্ক করে দিতে হয় হাইলাইটার দিয়ে, তাহলে বোঝা যায় যে না এটা পরের অ্যামেন্ডেড রিটার্ন ইত্যাদি। ঠিক আছে, এটা গেল উপরেরটা, মানে যেটা এতক্ষণ ধরে পড়ালাম সেটা হলো উপরেরটা। এখন আসতেছি নিচেরটায়। তো নিচেরটাতে বলছে যে উপরেরটা হলো যে যদি আপনি ধরা খান, আর নিচেরটা হলো যদি আপনি নিজে থেকে ধরা দেন। কেউ যদি নিজে থেকে ধরা দেয় সো মটো, তার মানে কি একটা লোক রিটার্ন দাখিল করলো 82BB-তে, বাসায় এসে দেখলো কি যে না এটা কি, অথবা বন্ধু বান্ধবের সাথে আলাপ করে যখন বললো যে আমি কালকে রিটার্ন দিয়ে আসছি, আলাপ কথায় 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 দেখলো যে একটা আসলে ভুল করছে সে, আসলে সে যেটা জানে না, এটা জানতো না, তো ওই আন্দাগুন্দা কিছু একটা ফিল আপ করে দিয়ে আসছে, এখন ভুলটা নিজের কাছে ধরা পড়ছে। এই ভুলটা যদি 180 দিনের ভিতরে ধরা পড়ে তাহলে সে, এবং এই ভুলটা কি, ভুলে ট্যাক্স কম দিছে, ভুলে ট্যাক্স কম দিছে, এটা যদি 180 দিনের ভিতরে ধরা পড়ে নিজের চোখেই, ডিসিপির চোখে ধরা পড়েনি, নিজের চোখে ধরা পড়ছে, ধরা পড়লে 180 দিনের ভিতরে ধরা পড়লে সেই মিস্টেকটা কারেকশন করে সে কিন্তু যত টাকা ট্যাক্স কম দিছে ওই টাকা প্লাস মানে 2% পেনাল্টি সহ, 2% পার মান্থ ইন্টারেস্ট সহ সে একটা অ্যামেন্ডেড রিটার্ন দিতে পারবে। এবং অ্যামেন্ডেড রিটার্ন যদি দিতে হয় তাহলে রিটার্নের উপরে বড় করে লিখে দিতে হবে অ্যামেন্ডেড রিটার্ন আন্ডার সেকশন 82BB5। তার মানে 82BB5 লিখলে বুঝতে হবে যে এটা নিজে ধরা দিচ্ছে, আর উপরেরটা হলো ধরা খাইছে। আর এই যে মিস্টেক যেটা, এটা কিন্তু আনইনটেনশনাল, তাকে কিন্তু একটা রিটেন স্টেটমেন্ট দিতে হবে অ্যাবাউট দ্য মিস্টেক, কি এমন ভুল করছে যে তার আবার নতুন করে আবার একটা অ্যামেন্ডেড রিটার্ন দিতে হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এখন যদি ধরেন ভুলটা ধরা পড়ছে তার 5 মাস পরে, রিটার্ন দেওয়ার 5 মাস পরে ভুল ধরা পড়ছে, তাহলে 5 দুগুণে 10% তাকে দিতে হবে ইন্টারেস্ট। মানে ধরেন ভুলে ট্যাক্স কম দিছে 1 লাখ টাকা এবং ধরা পড়ছে 5 মাস পরে, মানে এমনি ধরেন সে 17-18 লাখ টাকা মানে ট্যাক্স দিয়ে রিটার্ন দাখিল করছে, কিন্তু আরো 1 লাখ টাকা দেওয়ার উচিত ছিল, মানে হিসাবে আরো 1 লাখ আসে, তাহলে ওই 1 লাখ তো দিবেই, প্লাস ওই 1 লাখের 10%, মানে যদি 5 মাস দেরি করে 5 দুগুণে 10, 10%-এ 10,000 টাকা ইন্টারেস্ট সহ সে মানে রিটার্নটা দিতে পারবে। এই হচ্ছে কথা। এখন বলতে পারেন যে তাহলে প্রথমটা এবং দ্বিতীয়টার ভিতরে পার্থক্য কি? দুইটার ভিতরে কিছু মিল আছে, কিছু অমিলও আছে। যেমন প্রথমটা হলো ধরা খাইলে, আর দ্বিতীয় নাম্বারটা হলো ধরা দিলে, এটা হলো একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো প্রথমটাতে কোনো জরিমানার বিধান নাই, ধরা খাইলে শুধু ট্যাক্সটা দিলেই হবে, কোনো ইন্টারেস্ট দিতে হবে না, আর নিজে থেকে ধরা দিলে ইন্টারেস্ট সহ দিতে হবে। তার মানে কেউ যদি ইন্টারেস্ট অ্যাভয়েড করতে চায় তাহলে ডিসিটির কানে কানে যেয়ে বলতে হবে যে আমারে ধরেন, আমারে একটু ধরেন, তাইলে আমি ট্যাক্সটা দিয়ে দেবো, আমি কিন্তু এই ভুল করছি, আপনি আমারে ধরতে পারেন না, তাহলে আমার একটা চিঠি দেন, আমি মানে ট্যাক্সটা জমা দিয়ে দিই, মানে রিটার্নটা অ্যামেন্ডমেন্ট করে দিই। তো আরেকটা মানে মিল যেটা, সেটা হলো যে আপনি শুনলে অবাক হবেন যে ভুলে যদি আমি ট্যাক্স কম দেই তাহলে সেই কম ট্যাক্সটা দেওয়া, জরিমানা সহ দেওয়ার একটা রাস্তা করে দিছে আইনে, কিন্তু আমি যদি ভুলে ট্যাক্স বেশি দেই সেটার কোনো রাস্তা নাই। কবি নীরব, কবি বড়ই নীরব, বুঝতে পারছেন? তার মানে ভুলে যদি আমি ট্যাক্স বেশি দিয়ে থাকি তাহলে সেইটা কারেকশনের কোনো রাস্তা নাই, পথ খোলা নাই।
বুঝতে পারছেন? যেটা শুনলে আপনার খারাপ লাগবে। স্যার এটা কিছু হলো স্যার, বলতে হতেই পারে। না, খারাপ লাগবে, আমি তো বুঝি আপনার ইমোশন, তো আমি বুঝি। তো খারাপ লাগবে, এই জন্য খারাপ লাগলেও কথাটা বললাম আর কি। কারণ বুঝতে হবে তো, এখানে তো সব জায়গায় বলা যে আপনি মানে শর্ট পেমেন্ট করছেন, এক্সেস পেমেন্টের কোনো বিধান নাই। এক্সেস পেমেন্ট অবশ্য একটা জিনিস আছে, সেটা হলো ধরেন আমি চাকরি করি, আমার বেতন থেকে ট্যাক্স কাটছে কত, 90,000। আর এইবারে আমি যখন রিটার্ন সাবমিট করতে গেলাম, আমি বিনিয়োগ রেয়ার ট্যাক্স বাদ দেওয়ার পরে আমার ট্যাক্স আসছে 82,000। তাহলে কিন্তু আমি লিখবো যে আমার ট্যাক্স হলো 82,000 লেস TDS ফ্রম স্যালারি 90,000, সো রিফান্ডেবল টাকা 8,000, দ্যাট উইল বি অ্যাডজাস্টেড ইন দ্য নেক্সট ইয়ার। ওটা হবে। এই যে আমার বেশি ট্যাক্স দেওয়া, ওই বেশি ট্যাক্সটা কি আমার বৃথা যাবে? তা যাবে না, ওই ভয় নেই। কিন্তু কিন্তু ধরেন আমি এখন আমার বিজনেসের হিসাব নিকাশ করে আমি বাইর করলাম যে আমার মানে ট্যাক্স আসছে কত, ট্যাক্স আসছে 90,000। তো আমি ওই 90,000 টাকাই ট্যাক্স দিলাম, দিয়ে আমি রিটার্ন দাখিল করছি এবং সেখানে লেখা আছে ট্যাক্স কত, 90,000, ট্যাক্স পেমেন্ট কত, 90,000। তো বিয়োগফল কত, রসগোল্লা। তার মানে আমি নিজেই কিন্তু বলি নাই যে আমি কোনো এক্সেস পেমেন্ট করছি, যেটা আগামী বছরে সমন্বয় হবে। তো পরে দেখা গেল কি, হায় হায়, আমি যে নিজে ট্যাক্স বের করছি 90,000, ওটা তো বিশাল একটা ভুল করছি। হ্যাঁ, আমি তো নিজেরে মনে করছি ছেলে, আমি তো মেয়ে, আমার তো 3.5 লাখ টাকা পর্যন্ত কর মুক্ত। আমি তো ভুলেই গেছি যে আমি মেয়ে। কিছু বুঝছেন না বোঝেন নাই? জি স্যার বুঝছি। আমি সেই প্রথম 3 লক্ষ টাকা শূন্য এইভাবে ধরে আমি ক্যালকুলেশন করে গেছি। আমার খেয়ালই নাই যে মেয়ে হিসাবে 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, এইটা আমার তখন খেয়াল ছিল না। যাই হোক, ভুল যা হওয়ার হয়ে গেছে। তো এখন ওই ভুল আর সংশোধন করা যাবে না, কারণ আমি তো নিজে থেকে কোনো বলি নাই যে আমি এক্সেস পেমেন্ট করছি, এটা তো আর বলি নাই। ওইটার রাস্তা করা নাই, আসলে ওই রাস্তাটা, দরজাটা বন্ধ। যে যদি এরকম মানে কেউ অনিচ্ছাকৃত ভাবে ভুল করে থাকে মানে ট্যাক্স ক্যালকুলেশনে, এবং সেই ভুলে যদি তার ট্যাক্স বেশি দেয়া হয়ে থাকে, তাহলে সেইটা কি আরেকটা সংশোধিত রিটার্ন দাখিল করে সেটি কি কারেকশন করা যাবে না? কারেকশন করে আমি কি বলতে পারবো না যে এত টাকা আমি বেশি ট্যাক্স দিয়েছি ভুল হিসাবের কারণে, যেটা আমি এবছরে ফেরত চাই না, আগামী বছরে আমি অ্যাডজাস্ট করতে পারবো, এরকম। কিন্তু দুঃখজনক যে সেই রাস্তাটা করে দেওয়া নাই আইনে। বুঝতে পারছেন? মানে ট্যাক্স ডিপার্টমেন্ট যদি দেখে যে টাকা পায়, সেটা নেওয়ার রাস্তা করে দিচ্ছে, আর নেওয়ার একটা রাস্তা বের করে দিচ্ছে, কিন্তু আমরা ফেরত দেওয়ার রাস্তাটা বের করা নাই। যদিও এখানে একটু ইন্টারেস্টিং, সেটা হলো প্রথম যেটা, ওইখানে একটু চালাকি আছে। প্রথমটাই কিন্তু বলা নাই যে এক্সেজ অর মানে কি বলে, কেউ ভুলে ট্যাক্স বেশি দিছে বা কেউ কম দিছে, দুইটাই অ্যাড্রেস করা কিন্তু প্রথমটাতে। দ্বিতীয়টাতে শুধু অ্যাড্রেস করা, কেউ যদি ভুলে ট্যাক্স কম দিয়ে থাকে, ওইটুকু মানে পূরণ করার বা দেওয়ার রাস্তাটা করে, বাট সো মতো নিজের থেকে ওই রাস্তাটা করে দেওয়া নেই। উপরেরটা যদিও ওই রাস্তা করা, উপরেরটাতে ভালো ভালো কথা বলা, মানে কেউ যদি মানে ডিসিটি যদি রিটার্ন পরীক্ষা করে দেখে কেউ ভুলে ট্যাক্স বেশি দিছে, কেউ ভুলে কম দিছে, সে করদাতাকে চিঠি দিয়ে সেটা কারেকশন করার জন্য বলতে পারবে। কিন্তু এই বাংলাদেশে আপনার কি মনে হয় যে ডিসিডি আপনারে বলবে যে হে সম্মানিত করদাতা, আপনি একটি ভুল করিয়াছেন, ভুলে এত টাকা বেশি দিয়েছেন, আসেন লইয়া যান? বাংলাদেশ ওই পর্যায়ে যেতে আরো বহু বছর লাগবে, বুঝছেন? স্যার উল্টা তো এইখানে কেউ যদি অনেস্ট হয়ে বলতে যায় তাহলে ওকে তো আরো 2% করে ইন্টারেস্ট দিতে হচ্ছে। স্যার এটা তো ইনজাস্টিস। ওইটারও তো একটা পথ আপনাকে বলে দিছি যে ডিসিডি কানে কানে কান মন্ত্র দিয়ে আসবে যে আমারে ধরলে আমার 2% দেওয়া লাগে না, আর আমি ধরা দিলে আমার 2% দেওয়া লাগে। বলছিলাম আপনাকে। স্যার স্যার বিষয়টা তো এমন হওয়া উচিত ছিল যে 1 নম্বরে হচ্ছে মানে 2% ইন্টারেস্ট আর 2 নম্বরে হচ্ছে ইন্টারেস্ট ছাড়া। স্যার এমন হলে তো বিষয়টা জাস্টিস হতো। কারেক্ট, আই এগ্রি। এটা একটা সুন্দর কথা বলছেন।
আসলে এটা হওয়া উচিত ছিল যে ডিসিডি যদি কাউকে ধরে তখন তো তাকে মানে ইন্টারেস্ট সহ বা এরকম কিছু করার কথা। এখন হয় কি না, এটা আইনের পিছনে যুক্তিটাও আপনি তাহলে একটু শোনেন, একটা বলি। সেটা হলো যে আপনি একটু আগে দেখলেন যে কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করে, পরে করে, তাহলে তার 2% ডিলে ইন্টারেস্ট সহ তাকে রিটার্ন দিতে হবে। এটা ঠিক তাই। ধরেন আমি একটা চালাকি করলাম, আমার ট্যাক্স যা আসে আমি ওখান থেকে 1 লাখ টাকা কম দিলাম। তো কম দিয়ে আমি এখন কোনো মতে রিটার্নটা দিয়ে দিলাম, ওই ডিলে ইন্টারেস্ট অ্যাভয়েড করার জন্য, 2% ডিলে ইন্টারেস্টটা অ্যাভয়েড করার জন্য আমি দিয়ে দিলাম। আর ইচ্ছা করে রিটার্নে ভুল করলাম, কারণ আমার পকেটে টাকা নাই এই মুহূর্তে, কিন্তু এদিকে রিটার্ন দাখিলের ডেট, লাস্ট ডেট, তো মেরে দিলাম। যাই হোক, এখন তারপরে এখন 5 মাস পরে আমি বললাম না থুক্কা, আমার ভুল হয়েছে, আমি ওই মানে ট্যাক্সের হিসাবে ভুল আছে, আমি ওই টাকাটা দিয়ে দিই। তার মানে কি, সে একটা চালাকির অবলম্বন করলো এবং ডিলে ইন্টারেস্ট যেটা 2% পার মান্থ ওইটাকে অ্যাভয়েড করলো, সেটা যাতে করতে না পারে। এবং আরো একটা কথা, যে যারা 2 মাস দেরিতে বিলম্বে রিটার্ন দিল, সে যদি 2% পার মান্থ ইন্টারেস্ট ডিলে ইন্টারেস্ট সহ রিটার্ন দেয়, তাহলে এই ভদ্রলোক যে 5 মাস পরে ভুল ধরা পড়লো যে ট্যাক্স কম দিছে, সে কেন দিবে না? বুঝতে পারছেন? স্যার সেক্ষেত্রে তো বলতে পারি তাহলে ফার্স্টের জন কেন দিবে না? এখন আসেন প্রথমটা, তাহলে দ্বিতীয়টা তো আপনার ঠান্ডা করলাম, যে দ্বিতীয়টা মানে ঠান্ডা করতে পারলাম এই কারণে যে না, আপনি একটা পাচ্ছেন যে একটা ক্লু বা একটা কারণ, যে হ্যাঁ না ঠিকই, এই যে 2% ইন্টারেস্ট, তার মানে এটা আসলে এটা 2% ডিলে ইন্টারেস্ট। এটা যদিও লেখা এখানে ইন্টারেস্ট এট দ্য রেট অফ 2%, ভার্চুয়ালি এটা মানে 2% মানে ডিলে ইন্টারেস্ট। এবং আপনি তো জানেনই যে ডিলে ইন্টারেস্টের রেট হলো 2% পার মান্থ। আচ্ছা, গেল এটা। এখন আসেন উপরেরটাতে যেটা, সেটা হলো যে আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যখন কাউকে বলে যে এই টাকা, মানে কোনো টাকা ডিমান্ড করে যে এই টাকাটা আপনার দিতে হবে, তখন ওই টাকার উপরে কিন্তু 2% পার মান্থ ডিলে ইন্টারেস্ট বা ইন্টারেস্ট এই জাতীয় কোনো মানে আইন কিন্তু নাই। মানে আমার তো মানে নর্মাল আইনে গিয়ে সেই আইনের মধ্য থেকে এখানে আসতে হবে, সেই নর্মাল আইনেও কিন্তু এটা নাই। যেমন ডিসিডি যদি কাউকে অ্যাসেসমেন্ট করে যদি দেখে যে সে অ্যাডভান্স ট্যাক্স কম দিছে, তখন তাকে কিন্তু সিম্পল ইন্টারেস্ট করতে পারে এট দ্য রেট অফ 10%। তো সেটা এক জিনিস। তো এইটা মূলত কিন্তু মানে ডিলে ইন্টারেস্ট। এখন বিষয়টা হচ্ছে যে করদাতা তো অস্বীকার করে নাই যে সে কোনো ভুল করছে, তো ডিসিডির চোখে ধরা পড়ছে যে সে একটা ভুল করছে। তো সেই সমস্ত কারণে ওই মানে 2% পেনাল্টি যেটা মানে পার মান্থ, সেটা কিন্তু ওইখানে মানে নেওয়া যায় না। 2% যে ইন্টারেস্টের বিষয়টা আপনার ডিসিডি মানে ধরলে সেখানে নেওয়া যায় না ওই কারণে। কারণ এখানে তো ডিলেটা ডিসিডি মানে করদাতা নিজে ডিলে করলে 2%, আর উপরেরটা তো করদাতা কোনো ডিলে করে না, করদাতা তো নিজের হিসাবে ঠিক আছে, করদাতা তো নিজের হিসাবে ঠিক আছে। তো এই কারণে এই নানান জটিলতার কারণে কিন্তু আইনটা এরকম যেরকম দেখতে পাচ্ছেন। এই আর কি স্যার 180 দিনের পরে ভুল ধরা পড়লে তখন কি হবে? তখন আর কি হবে, হাই হাই করা ছাড়ার উপায়, তখন চুপচাপ, ভুল যা গেছে গেছে, যা হয় হবে, আমার জেল ফাঁস যা হয় হবে। 180 দিনের পরে তো ধরা পড়লে আপনার কিছু করার নেই, তো চুপচাপ থাকাই ভালো। কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আসেন রিভাইজ রিটার্ন। তার মানে বলতে পারেন স্যার এতক্ষণ কি পড়াইলেন? তো এতক্ষণ পড়াইছি অ্যামেন্ডেড রিটার্ন, এখন পড়াচ্ছি রিভাইজ রিটার্ন। দুইটা শুনতে একরকমই, তো নামকরণটা ভিন্ন। আগে যেটা পড়ালাম সেটা হলো শুধু যদি ট্যাক্স ক্যালকুলেশনে কোনো মিস্টেক থাকে সেটুকু কারেকশন করে দেওয়া যায় মানে অ্যামেন্ডেড রিটার্নে। আর এখন আছে যে কোনো ভুল, রিটার্নের যে কোনো ভুল সংশোধন করে দেয়া যায়, এটার সেকশনও আলাদা 78। তো আমি যদি মানে রিটার্নে প্রিভিয়াস রিটার্নে কোনো ভুল করে থাকি,
এবং এখন পর্যন্ত যদি আমার অ্যাসেসমেন্ট না হয়ে থাকে তাহলে আই ক্যান সাবমিট রিভাইজ রিটার্ন, ওগুলো কারেকশন করে যেখানে যেখানে আমার সম্পদ, দায়, ব্যয়, আয় সব জায়গায়, মানে শুধু ট্যাক্স ক্যালকুলেশন না, আগের যে স্লাইডটা ওটা তো একদম শুধু পিন পয়েন্ট করা ট্যাক্স ক্যালকুলেশনে, আর এটা হলো এনিওয়্যার রিটার্নের যেসব জায়গায় আমার ভুল হয়েছে, আয় পরিগণনায়, সম্পদ পরিগণনায় বা ব্যয় বা যেখানেই হোক, মানে সেটা আমি কারেকশন করে দিতে পারবো। বাট মাইন্ড ইট, মানে আফটার অ্যাসেসমেন্ট নো রিভাইজ রিটার্ন ইজ অ্যাকসেপ্টেবল। বলা হচ্ছে যে যদি অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে যায় তারপরে আর সংশোধিত রিটার্ন দাখিলের কোনো সুযোগ নেই। তার মানে যদি কেউ 82BB তে রিটার্ন সাবমিট করে, 82BB মানে হলো সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি বা ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, ওইটাতে রিটার্ন সাবমিট করার সাথে সাথে সে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা পায়, ওইটা পাওয়া মানেই হলো তার অ্যাসেসমেন্ট ডান, কমপ্লিট। তার মানে ওইটাই কিন্তু 82BB ক্ষেত্রে কিন্তু সে আর সংশোধিত কোনো রিটার্ন দিতে পারবে না, মানে রিভাইজ রিটার্ন দিতে পারবে না, বুঝতে পারছেন? বাট যদি নর্মালে দেয়, একটা লোক নর্মালে টিক চিহ্ন দিয়ে রিটার্ন সাবমিট করলো, তো সেক্ষেত্রে তো তার হিয়ারিং হবে, হিয়ারিং স্টেজে সে কিন্তু আবার মানে রিভাইজ রিটার্ন দিতে পারবে, মানে তাতে বাধা নাই। তো এটাই আর কি, তো সংশোধিত রিটার্ন দেওয়ার সুযোগটা থাকে। কিন্তু যদি কেউ প্রথম রিটার্নে ইচ্ছা করে ভুল করে থাকে এবং পরবর্তী রিটার্নে সে আবার ওই ভুলটা ঠিক করে দেয়, তাহলে কিন্তু ডেলিবারেটলি যদি ভুলটা হয়ে থাকে তাহলে কিন্তু পেনাল্টির থেকে মুক্তি পাবে না, বুঝতে পারছেন? এই জন্য এখানে লেখা আছে, দেখেন আপনি পড়ে দেখতে পারেন এগুলো। মানে 2 নম্বরে বলছে যে ডান পাশে যে ইন এনি ইভেন্ট দি অফেন্স অফ ফাইলিং এ ফলস রিটার্ন ডেলিবারেটলি ইজ পানিশেবল আন্ডার সেকশন 1C। যদি প্রমাণিত হয় যে প্রথম রিটার্নটা সে ইচ্ছাকৃতভাবে মানে ভুল রিটার্ন দিচ্ছে, তাহলে পরবর্তীতে সংশোধিত রিটার্ন দাখিল করেও কিন্তু দায় মুক্তি হবে না, তার মানে জেল জরিমানা ভোগ করা লাগতে পারে। এই যে 3 নম্বরে কিন্তু ওই জিনিসটাই বলা, দি বেনিফিট অফ দিস প্রভিশন ক্যানট বি ক্লেইমড বাই অ্যান অ্যাসেসি হু হ্যাজ মেড এ ফলস রিটার্ন নোয়িং ইট টু বি ফলস, মানে জেনে শুনে বিষ করেছি পান, বুঝতে পারছেন? A penalty may be imposed under section 128 in respect of previous false return, notwithstanding the filing of the revised return. মানে আমি যদি মানে পরবর্তীতে সংশোধিত রিটার্ন দাখিল করেও থাকি, তাও অরিজিনাল রিটার্নের, ধরুন কথার কথা যে একটা লোক রিটার্ন সাবমিট করছে, তার 5 কোটি টাকার এফডিআর আছে, কিন্তু ওই এফডিআরটা হাইড করা, সে ভাবছে এটা না দেখাইলে কি হয়, তো দেখায় নাই। এরপরে ডিসিটি মানে যখন অ্যাসেসমেন্ট পর্যায়ে এইটা ডিসিটি ব্যাংকে চিঠি লিখছে যে এই করদাতার কোন ব্যাংকে কত টাকা আছে এটা আমাদেরকে জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি লিখছে। চিঠি লেখার পরে তো নারী নক্ষত্র সব চলে আসতেছে, তখন সে ভয় পাইয়া যখন সে জানতে পারলো যে তার এগেইনস্টে লাগছে, তখন সে আইসা আবার একটা রিভাইজ রিটার্ন মেরে দিল, এইখানে সে আবার 5 কোটি টাকার এফডিআর দেখাইয়া দিয়ে দিল। তাহলে এই যে সে প্রথম রিটার্নে তার একটা সম্পদ সে দেখায় নাই, পরবর্তীতে সংশোধিত রিটার্নে সে সম্পদটা দেখাইয়াও কিন্তু প্রথম রিটার্নে না দেখানোর দায় থেকে মুক্তি পাবে না, বুঝতে পারছেন? এই কথা বললে হবে না যে আমার যে এরকম 5 কোটি টাকার এফডিআর আছে আমার খেয়ালই নেই, আমার একটু মনে নেই, বুঝতে পারছেন? এই সমস্ত ফালতু কথা কাজ হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন যে পেনাল্টি ফর নন সাবমিশন অফ রিটার্ন, সেটা হলো রিটার্ন দাখিল না করলে কি হয়। এতক্ষণ ধরে তো বললাম যে রিটার্ন সাবমিট করতে হবে, তো মানে কাকে কাকে সাবমিট করতে হবে সেগুলো তো আপনারা দেখলেন। এখন যদি আমরা দেখি যে রিটার্ন সাবমিট করে নাই, রিটার্ন সাবমিট না করলে তার জন্য যে জরিমানার বিধান সেটা কি, সেটা হচ্ছে যে জরিমানা কত টাকা হতে পারে। জরিমানার কথা বলা আছে ওখানে মে, মানে ডিসিটি মে ইম্পোজ পেনাল্টি, এন্ড মে মিন্স মে নট, মানে ডিসিটি জরিমানা আরোপ করতে পারে, মানে নাও পারে, মানে এটা ডিসিটি ডিসক্রিপশন।
আচ্ছা, এখন আসেন যে জরিমানা যদি করে তাহলে কত টাকা জরিমানা হতে পারে একটা রিটার্ন সাবমিট না করার জন্য। সেখানে বলছে যে এই ভদ্রলোকের, যে ভদ্রলোক রিটার্ন দাখিল করেনি, তার গত বছরে যা ট্যাক্স হয়েছিল তার 10% অথবা 1000 এর মধ্যে যেটি বেশি, প্লাস যতদিন বিলম্ব করবে রিটার্ন দাখিল করতে প্রতিদিন বিলম্বের জন্য 50 টাকা, তাতে যা আসে। একটা লোকের রিটার্ন দাখিল করার কথা ছিল 30শে নভেম্বর, সে রিটার্ন দাখিল করে নাই। সে তারপরে আইসা যখন মনে পড়লো যে না আমি তো রিটার্ন দাখিল করা হয়নি, সে আইসা ধরেন 6 মাস পরে রিটার্ন দাখিল করলো। সে সময়ও নেয় নাই ডিসিটির কাছ থেকে, এমন না যে টাইম প্রেয়ার দিয়ে সে টাইম নিছে, তাও না। এখন ডিসিটি তাকে জরিমানা করবে, তো কত টাকা জরিমানা করতে পারে? সেখানে হলো যে বছরে রিটার্নটা পরে দিচ্ছে, হ্যাঁ, বা দেয় নাই, তো তার আগের বছরে তার যা ট্যাক্স হয়েছিল তার 10% অথবা 1000 এর মধ্যে যেটি বেশি, আর যতদিন বিলম্ব করলো প্রতিদিন গুনে গুনে 50 টাকা, এতে যা আসে। তবে এখানে ডান পাশে যদি পড়ে দেখেন যে কোনো ব্যক্তি করদাতা যে একেবারে নূতন, যে কোনোদিন রিটার্নই সাবমিট করে নাই এ জীবনে, সে দেখলো যে তার মানে হয়তো গত বছরের আগের বছর তার একটা ইনকাম ছিল এবং সেই অনুযায়ী তার রিটার্ন দাখিল করা উচিত ছিল, কিন্তু সে করে নাই, সে জানেও না, বোঝেও নাই। এখন সে ওইটা ভুল ভাঙছে, এখন সে রিটার্ন দিতে চায়। রিটার্ন এখন তো চলতেছে 21-22, সে হয়তো 19-20 কর বছরের রিটার্ন এখন দিতে চায়। যদি দেয় তাহলে তার কি জরিমানা হবে? উত্তর হলো ইয়েস, হতে পারে, হবেই এ কথা বলা যায় না। তাহলে হলে কত টাকা মানে জরিমানা হতে পারে? এখন যদি আপনি ওই বাম পাশে হলুদ যে বাম পাশে যে ওইটা যদি দেখেন, ওরে বাবা বিশাল অ্যামাউন্ট, মানে 1000 টাকা প্লাস সে এই যে 3 বছর রিটার্ন দেয় না, 3 বছর মানে 365 দিন, 365 দিনে যদি 365 দিন গুণ 50 গুণ 3, বিশাল অ্যামাউন্ট, দেখা যায় 3-4 লাখ টাকা তার জরিমানা আসে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে বলছে যে নট মোর দ্যান 5000, মানে হিসাব হবে বাম পাশের নিয়ম অনুযায়ী, কিন্তু ডান পাশে হলো প্রিকন্ডিশন বা সিলিং। সেখানে বলছে যে পেনাল্টি হবে, হিসাব হবে বাম পাশের নিয়ম অনুযায়ী, বাট নট মোর দ্যান 5000। বাম পাশের হিসাব অনুযায়ী যদি আসে 2,57,550, কিন্তু জরিমানা করতে পারবে ডিসিটি সর্বোচ্চ 5000। যদি বাম পাশের হিসাব অনুযায়ী মানে জরিমানা আসে 3,750, তাহলে কিন্তু 3,750, তাহলে কিন্তু 5000 না, বুঝতে পারছেন? মানে 5000 অতিক্রম করবে, সেটা বলা হচ্ছে। হিসাব হবে বাম পাশের নিয়ম অনুযায়ী। এটা গেল আপনার প্রথমটা, একদম নূতন করদাতা। আর পুরাতন করদাতা যদি হয়, ব্যক্তি করদাতা, সেখানে বলছে যে বাম পাশের নিয়ম অনুযায়ী জরিমানা হবে যদি হয়, কিন্তু ওইখানেও একটা সিলিং টানা আছে যে ইন কেস অফ এক্সিস্টিং ইন্ডিভিজুয়াল অ্যাসেসি পেনাল্টি শ্যাল নট এক্সিড 50% অফ দি লাস্ট অ্যাসেস ট্যাক্স অর টাকা 1000 হইছে পারে হায়ার। মানে গত বছর যা ট্যাক্স হয়েছিল তার 50% অথবা 1000 এর মধ্যে যেটা হায়ার তার বেশি জরিমানা হবে না। তো এই হচ্ছে জরিমানার বিষয়টা, পেনাল্টির বিষয়টা, যদি মানে পেনাল্টি ডিসিটি করে আর কি। লাস্ট স্লাইড, জেল, এটা দিয়েই আমরা একটা ব্রেকে যাব, জেল দিয়ে, বুঝতে পারছেন? সেটা হলো একটা, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। সেটা হলো যে রিটার্ন দাখিল না করার জন্য আপনার সর্বোচ্চ 1 বছরের জেলের বিধান আছে। তো জেল কি আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দিতে পারে? না। ইনকাম ট্যাক্সের ডিসিটি জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি নিয়ে জজ কোর্টে গিয়ে, পুরান ঢাকায় গিয়ে মামলা দায়ের করতে পারে। সেখানে বিচারক যিনি, ডিস্ট্রিক্ট জাজ যিনি আছেন, বিচার করবেন জজ কোর্টে, যার কোর্টে পরে সে বিচার করবে, সেই বিচারে যা হয় তা হবে। সেখানে বলা আছে যে সর্বোচ্চ 1 বছরের জেল হতে পারে, উইথ অর উইদাউট ফাইন, সাথে কিছু অর্থদণ্ডও হতে পারে একটা রিটার্ন সাবমিট না করলে। এই জন্য লেখা আছে যে ফেইলিওর টু ফাইল রিটার্ন আন্ডার সেকশন 75 or in compliance with notice under section 77 and 93, মানে 75 এ তো আছে যে রিটার্ন কাকে কাকে দাখিল করতে হবে, তো সে করে নাই, অথবা তার কাছে রিটার্ন চাইয়া নোটিশ করা হয়েছে 77 এ বা 93 তে, এগুলো রিটার্ন চাওয়ার নোটিশ,
তারপরেও সে রিটার্ন দাখিল করে, সেক্ষেত্রে ডিসিটি যদি মামলা করে তার বিরুদ্ধে, মামলা তো ডিসিটি পারে না, ডিসিটি এনবিআর এর পারমিশন নিয়ে করতে হয়। তো যদি করে সেক্ষেত্রে আদালতে যা বিচার হয় হবে। সেখানে আইনে বলা আছে যে সর্বোচ্চ 1 বছরের আপনার কারাদণ্ড। দণ্ড তো 3 প্রকার আপনি জানেন, কারাদণ্ড, অর্থদণ্ড এবং মৃত্যুদণ্ড। এখানে মৃত্যুটা নাই, আর 2টা আছে। তো এখানে ফাইন স্যার এ পর্যন্ত কি স্যার কারো স্যার এরকম মানে জেল বা জরিমানা হয়েছে মানে স্যার? আজকে স্যার বাংলা ট্রিবিউনের এক রিপোর্টে দেখলাম স্যার, মানে টিন হোল্ডারদের মধ্যে 37% হচ্ছে আপনার মানে রিটার্ন সাবমিট করছে, বাকিরা কিন্তু মানে করে নাই। তাহলে স্যার কি এদেরকেও কি স্যার এরকম কোনো পানিশমেন্টে যেতে পারবে নাকি? শুনিনি, এখন যেটা পড়াচ্ছি এটা তো আনইউজুয়াল, এটা তো আপনি নিজেও বুঝেন। একটা রিটার্ন দেয় না এই জন্য কি 1 বছরের ধরে জেল দিয়ে দেবে? এটা হয় নাকি? এটাই স্যার মানে জানতে চাচ্ছিলাম। না হয়েছে, 111 এর সময় হয়েছে। 2006-07 সালে বাংলাদেশে যখন 111 ছিল, আর্মি শাসন ছিল, তখন জেল হয়েছে, এই ধারাতে জেল হয়েছে, বুঝতে পারছেন? এবং আমি তো বোর্ডে ছিলাম, ফার্স্ট সেক্রেটারি এনবিআর, আমাদের হাত থেকেই এগুলো হয়েছে, মানে অ্যাপ্রুভাল গুলো হয়েছে। মানে ডিসিটিরা এনবিআর এ লিখতো যে এর আমরা মামলা করতে চাই, এর এই অপরাধ এগুলো তো মানে বোঝেনি আসলে, কোনো নর্মাল সময় এগুলো হয় না, বুঝতে পারছেন? জি স্যার। এগুলো হয়েছে, এই ধারা যেটা পড়াচ্ছি এই ধারাতে মানে জেল হয়েছে একজনের, নাম বললেও চিনবেন, পলিটিক্যাল ফিগার, সবই পলিটিক্যাল। তো মারাও গেছে, যাই হোক, দরকার নেই নাম বলার। এইখানে কিন্তু ফাইন যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু বাংলা অর্থদণ্ড, আর এর আগের স্লাইডে যেটা পেনাল্টি ওটার বাংলা হলো জরিমানা। জরিমানাটা হলো আপনার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ড, মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জরিমানা করতে পারে, কিন্তু এই ফাইন কিন্তু জুডিশিয়াল শব্দ, বিচার বিভাগীয় শব্দ। আমরা অনেক সময় গোলায় ফেলি, সেটা ভিন্ন জিনিস। আমরা কথায় কথায় ফাইন বলি, আসলে ফাইন হবে না, হবে পেনাল্টি। ফাইন তো আমাদের শব্দ না, বুঝছেন? এই আর কি। তো ঠিক আছে, একটা প্রেজেন্টেশন রিটার্নের উপরে একটা কমপ্লিট প্রেজেন্টেশন কিন্তু হলো, বুঝতে পারছেন? তো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর মানে রিটার্ন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, কারণ এখান থেকে কিন্তু আপনার যদি আপনাদের এমসিকিউ হয় এখান থেকে বেশ কিছু কোশ্চেন থাকার কথা। আর আমরা আপনাকে কিছু মডেল কোশ্চেনও দেখাবো এমসিকিউ টাইপের, আগে পড়ানো হোক তারপরে আর কি। আপনাদের ক্লাস চলতে কয় তারিখ পর্যন্ত? 26 তারিখ পর্যন্ত। জানুয়ারি 27 তারিখ পর্যন্ত স্যার। আচ্ছা, দেখি এর ভিতরে যাওয়া হয় আর কি। তো